ওকে ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। আমরা একটা আমি এটা লিংক বানাই না লিংক পাঠিয়ে দিতে পারি এটা নেগেটিভ আপনি আমার তিনটা ট্যাব আছে একটু বিটকয়েনের নাম শুনেছি আমি রিসেন্টলি ইউএস এর আপনার শেয়ার মার্কেটও আসছে সেটা ফার্স্ট যে এরকম বিটকয়েনকে মানে বিটকয়েন টাইপের আমি জানি যে ফার্স্টে বিটকয়েন এখন আমি করার জন্য আমাকে কুইরি একটা কুইরি করতে চাই করতে চারটে মানে কারণ আমার সিক্রেটগুলোতে এখন ছয়টা কুইরি করে একটা কুইরি কিন্তু জয়েন তো আসলে পেপারটা আপনার এখন ফাইবার আসছে একজন টাকা আচ্ছা আমরা তাহলে দেখি এমভিসিটা যে এমভিসিটা আগে আসলে কি আচ্ছা একটা ইমেজ ছিল হ্যাঁ আচ্ছা ভিডিও বানানো হয়েছিল হ্যাঁ ভিডিও তো আপনাদের ওইদিন দেখাইছিলাম না ভিডিও আচ্ছা পিডিও দেখাবো সমস্যা নেই আমরা অবশ্যই এখানে যেটা করবো সেটা পিডিও ঠিক আছে পিডিওর কিছু না জাস্ট আপনার পিডিওর ফাংশনগুলো আমার রাখতে হবে ঠিক আছে বাকি সব কাছে আমাকে একটাতে আমার তো জাস্ট এখন গো থ্রু হচ্ছি ঠিক আছে সবগুলোতে প্রজেক্ট তো অবশ্যই করবো প্রজেক্টে আরো অনেক কিছু বাকি আছে যেটা আমি অ্যাজাক্ট তো আপনাদেরকে এখনো দেখাইনি হ্যাঁ হ্যাঁ কেন আরো ইজি হয়ে যাবে শর্ট আর কি আচ্ছা এখন আসি কোডিং এর বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এর অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আছে এই ডিজাইন প্যাটার্নটা কি ডিজাইন প্যাটার্নটা ইউজার ইন্টারফেসের জন্য না ঠিক আছে ইউআই বা ইউএক্স এগুলোর জন্য না এই ডিজাইন প্যাটার্নটা হচ্ছে অনলি ফর কোডিং এর জন্য কোডিং এর ডিজাইন প্যাটার্ন যে আপনার কিভাবে কোড হবে ডিজাইন প্যাটার্ন তো এখানে অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আছে যেমন হচ্ছে আপনার সিঙ্গেলটন তারপর কি ফ্যাক্টরি তারপর হচ্ছে কি বলে অ্যাক্টিভ রেকর্ড তারপর আরো অনেকগুলো আছে সিঙ্গেলটন ফ্যাক্টরি অ্যাক্টিভ রেকর্ড তারপর মনে পড়ছে না অনেকগুলো আছে 25টা 26টা আছে যার মধ্যে আপনার 3টা বা 4টা ইউজার সিঙ্গেলটন ইউজার ডেটাবেস কানেকশনের জন্য ঠিক আছে ফ্যাক্টরিটা ইউজ হয় আপনার ম্যাক্সিমাম কাজে ফ্যাক্টরি ইউজ হয় অ্যাক্টিভ রেকর্ডটা ইউজ হয় ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসা মানে ক্রুডের জন্য ঠিক আছে এই সবগুলো কি বলে হ্যাঁ সবগুলো ডিজাইন প্যাটার্ন অনেকগুলো আছে ফ্যাসেট একটা হচ্ছে ফ্যাসেট ডিজাইনিং প্যাটার্ন এরকম অনেকগুলো আছে তো এটার মধ্যে আরেকটা হচ্ছে এমভিসি এটা আসলে ডিজাইনিং প্যাটার্ন না এটা হচ্ছে একটা ফোল্ডিং স্ট্রাকচার সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ফোল্ডারগুলো থাকবে ফোল্ডারের স্ট্রাকচার যেটাকে এমভিসি বলা হয় এই এমভিসির মধ্যে আপনার যতগুলো ডিজাইনিং প্যাটার্ন আছে ফেমাস ডিজাইনিং প্যাটার্ন 4টা বা 6টা সবগুলো এখানে ইউজ করা আছে এমভিসি ঠিক আছে এমভিসির মেইন জিনিসটা হচ্ছে মডেল ভিউয়ার এন্ড কন্ট্রোলার এখন আমরা কি করছি এখন আমরা HTML জেপিজি করছি PHP ও করতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট সব আমাকে এক জায়গায় করতে হচ্ছে এতে কি হচ্ছে আমার যদি কোনো প্রবলেম হয় লাইক হচ্ছে ডাটা রিলেটেড আমার প্রবলেম এটা আমাকে সার্চ করতে কিন্তু প্রবলেম হবে কারণ HTML CSS জাভাস্ক্রিপ্ট সব এক জায়গায় আমার করা তাই না বাট এখানে জিনিসগুলো থাকবে কি অর্গানাইজড আপনার যদি ডাটাবেস রিলেটেড প্রবলেম হয় তাহলে আপনি মডেলে চলে যাবেন
যদি আপনাকে পেজ ফেচিং রিলেটেড কোনো প্রবলেম হয় কন্ট্রোলারে চলে যাবেন। যদি আপনার ইউজার ইন্টারফেস রিলেটেড কোনো প্রবলেম হয় বাটন লাল না গ্রিন হবে, গ্রিন না ব্লু হবে, তাহলে আপনি ভিউতে চলে যাবেন সরাসরি। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এমভিসি, মডেল ভিউয়ার কন্ট্রোলার। এই যে টেকনোলজিতে ডিজাইনিং প্যাটার্নটা অনেক সময় ইউটিউবে আবার দেখাই দিল সুন্দর হবে। শুধু কি স্কিপ চাপ দিবা কোনটা 8.1 আর একটা এডি স্কিপ চাপ দিবা, স্কিপ যদি সিলেক্ট করবা নিচে জাস্ট ইউজ দিছি আমার সফটওয়্যার আপনার আছে সিম্পল সিধে এগুলো আমরা নিয়ে দাও সিধে সিধে নিয়ে দাও আমাদের ফাটি না সি2 पर फ्लैश कमेंट है সিধে তো সব লাগে হাতে বলতে আচ্ছা, এই যে এমভিসি যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা প্রথম নিয়ে আসছে মাইক্রোসফট এসপি। হ্যাঁ, ওদের ফ্রেমওয়ার্কের নামই হচ্ছে এমভিসি। ঠিক আছে, সেখান থেকে আসলে এটার নাম কোনটা হচ্ছে এমভিসি, মডেল ভিউয়ার এন্ড কন্ট্রোলার। আর যতগুলো আপনি ফ্রেমওয়ার্ক দেখবেন, এসপিতে পিএইচপি অথবা পাইথনে যেটাতে দেখেন না কেন, আপনি সব জায়গায় দেখবেন সেম ফ্রেমওয়ার্ক ইউজ করছে এমভিসি। আর আপনি যদি অন্য কোনো ফ্রেমওয়ার্ক শিখতে চান একই ল্যাঙ্গুয়েজে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক যদি শিখতে চান, তাহলে আপনাকে এই প্রসেস দিয়ে যেতে হবে। আপনি যদি কোডিংটা ভালোভাবে পারেন, ল্যারাভেল, সিম্ফনি, জেন্ট, ফ্যালকন সব সেম সিস্টেম, জাস্ট সিনট্যাক্সটা একটু আলাদা হবে, আপনি করতে পারবেন ইজিলি। 2 বা 1 দিন স্টাডি করলে হবে। আপনি অন্য ল্যাঙ্গুয়েজে যদি যান, ওই ল্যাঙ্গুয়েজের বেসিক সিনট্যাক্সটা পড়ার পরে ওটা আপনি 2-3 দিনে কভার করতে পারবেন। সো এই যে মডেল ভিউয়ার এন্ড কন্ট্রোলারের যে মেইন কনসেপ্টটা, সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল, কন্ট্রোলার এন্ড ভিউ। ভিউর কাজটা হচ্ছে অনলি আপনি যেটা ইউজারকে দেখাবেন, মানে ইউজার ইন্টারফেসটা, এটা হচ্ছে ভিউর কাজ। ভিউর আর কোনো কাজ না। ভিউতে আপনার কোড থাকবে 95% HTML। ঠিক আছে, ভিউর মধ্যে 95% HTML কোড থাকবে, আর কিছু থাকবে না, অনলি HTML কোড, CSS জাভাস্ক্রিপ্ট কিছু থাকবে না, অনলি HTML কোড। ঠিক আছে, আর 5% আপনার PHP কোডটা থাকতে পারে, আর না থাকতে পারে। ঠিক আছে, ওকে। মডেলটাকে বলা হচ্ছে আপনার বিজনেস লজিক। বিজনেস লজিকটা কি? তাই আমি একটা বিজনেস করছি, ব্যবসায়িক যুক্তি নাকি? আসলে তা না। হ্যাঁ, বিজনেস লজিকটা এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে এন্টিটি নিয়ে কাজ করছি, যেমন হচ্ছে HR সফটওয়্যার, কাকে নিয়ে কাজ করছি? এমপ্লয়ি নিয়ে কাজ করছি, তাই না? এমপ্লয়ি নিয়ে যখন আমি কাজ করছি, আমি কি করবো? এমপ্লয়ের উপর কি কি অপারেশন চালাবো? এমপ্লয়িকে প্রথমে রেজিস্টার করাবো, এমপ্লয়ি পেরোল বাই করবো, ঠিক আছে, এমপ্লয়ি প্রোগ্রেশনের উপর দেখবো, তাকে প্রমোশন বা ডিমোশন এগুলো দেবো। এই যে যাবতীয় যে কাজগুলো হচ্ছে, কোথায় হচ্ছে? ডাটাবেজের সাথে হচ্ছে না? এই যে ডাটাবেজে এই কাজগুলো আপনার থাকবে বিজনেস লজিক। মানে বিজনেস লজিকটা দেখলেই, কোড দেখলে আপনি টোটাল সফটওয়্যার সম্পর্কে পুরো আইডিয়া পাবেন, সফটওয়্যারের কাজ কি। আপনার টোটাল সফটওয়্যারে কাজগুলো দেখতে হবে না কোনটার কাজ কি, এই কোডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার কাজ হচ্ছে এটা যে কেউ হোক না কেন। একজন যদি নন প্রোগ্রামার হয়, তাও কোড দেখলে সে বুঝতে পারবে যে বিজনেসে কি কি জিনিস, মানে এই অ্যান্টিটির উপর যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কি কি কাজ করছে, মানে পুরো লেখা থাকে। ইনসার্ট মানে তো আমরা জানি কি, ইনসার্ট করা, ডিলিট মানে ডিলিট করা। আর আপনি তো আপনার একটা ফাংশন দিবেন, ফাংশন নামে আপনি দিচ্ছেন সেভ এমপ্লয়ি, তার মানে কি? এটা কেউ দেখলে বুঝতে পারবে যে এটা কাজ হচ্ছে এমপ্লয়ি সেভ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে পেরোল ক্যালকুলেশন, এটা দেখলে মানুষ বুঝতে পারবে তার স্যালারি ক্যালকুলেট করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার মডেল। ডাটাবেজ রিলেটেড যাবতীয় যা হবে সব এখানে হবে, ক্লিয়ার। আর এটা হবে আপনার 110% PHP কোড, ঠিক আছে। এখানে HTML কোড কোডই দেওয়া যাবে না, ঠিক আছে।
হ্যাঁ রেকর্ড আমরা টেনশন নেই না, সব রেকর্ড আমরা তো এই জিনিসটাকে বলা হচ্ছে আসলে বিজনেস লজিক মডেল। এখানে অনলি ডেটাবেস রিলেটেড জিনিসগুলো থাকে, ঠিক আছে। এখন আসেন দুইটা জিনিস আমরা কি করি, আমরা ডেটাবেস থেকে ডাটা ভিউ থেকে কি করি, একটা ডাটা দেই আবার ভিউতে আবার ডাটা নেই, দুইটা জিনিস তাই না। এই যে দেখেন মডেল থেকে আমি ডাটা কি করছি নিচ্ছি মানে ফেচ করছি, আবার ভিউ থেকে কি করতেছি মডেলের ডাটাও দিচ্ছি মানে যখন সেভ করছি, ঠিক আছে। এই যে দুইটা যে কাজ হচ্ছে এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করছে না, এটা কি ইন্টারঅ্যাক্ট করতেছে কন্ট্রোলার। কন্ট্রোলারই ভিউকে বলছে যে তুমি ডাটা দাও, আর কন্ট্রোলারই ভিউকে বলতে মডেলকে বলতেছে তুমি ভিউকে ডাটা দাও, ঠিক আছে। আর বলতেছে ভিউকে মডেলকে ডাটা দিতে, মানে যখন যে কাজটা দরকার হয় মানে টোটাল কন্ট্রোলারটা এই দুইটাকে কন্ট্রোল করতেছে, ক্লিয়ার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ মানে হচ্ছে ইউজার যেটা দেখে সেটা, তারা যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে কন্ট্রোলার ম্যানিপুলেট করতেছে মডেলের কাছে, মডেলটা ডেটা পাঠাচ্ছে কার কাছে, ভিউর কাছে। এই সার্কেল আপনার কাজটা হচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ ওকে। এমভিসি তে আশা করি বুঝতে পারছেন যে এমভিসি জিনিসটা কি। একটা ফ্রেমওয়ার্কে অবশ্যই তিনটা ফোল্ডার থাকবে, মডেল, কন্ট্রোলার এন্ড ভিউ। অনেক ক্ষেত্রে দেখবেন যে নাও থাকতে পারে, কিন্তু কনসেপ্ট এটাই, মডেল থাকবে, ভিউ থাকবে, কন্ট্রোলার থাকবে, তিনটা কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা এখন আসেন যে আমরা কোন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব এবং কেনই বলতে সিএসএস তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওগুলো একদম আলাদা অ্যাসেট। কোনখানে থাকবে? অ্যাসেট এই তিনটে ফোল্ডার থাকবে না, এছাড়া আরো অনেকগুলো ফোল্ডার থাকবে। সেটা অ্যাসেটস নামের আলাদা একটা ফোল্ডার আমরা রাখবো একদম বাইরে, ওনার কাজে একদম আলাদা। মানে এখানে জিনিসগুলো সব অর্গানাইজড, ইমেজের জন্য টোটাল আলাদা, ওখানে খালি ইমেজ থাকবে। এটা হচ্ছে ইউজারের ইমেজ। তারপর হচ্ছে কনফিগারেশন রিলেটেড ইমেজ কোনটা, যেটা আপনি সফটওয়্যারে যে ইমেজগুলো ব্যবহার করতেছেন, যেমন ওই ইউজারের আইকন, তারপরে অ্যারো সাইন, ঠিক আছে। এগুলো তো এখন বুট স্টেপ থেকে আপনি করছেন তাই না, তো এখন আর কি এগুলো দেওয়া লাগে না। বাট আপনার কোম্পানির লগো দেওয়া লাগবে, এগুলো তার মানে কি আপনার যদি কোম্পানির লগো চেঞ্জ করতে কোথায় যাবেন, কনফিগ ইমেজে গিয়ে চেঞ্জ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর আসলে তো আপনি আসলে ওখানে গিয়ে চেঞ্জ করবেন, আপনার জন্য তো একটা ড্যাশবোর্ড দেওয়া থাকবে, সেখান থেকে তো আপনি চেঞ্জ করবেন। মানে টোটাল সফটওয়্যারটাই আপনি একদম চেঞ্জ করে দিতে পারেন কিসের মাধ্যমে, ড্যাশবোর্ডের মাধ্যমে টোটালি চেঞ্জ করে দিতে পারেন, আপনার কোডে কোনো হাতে দেওয়া লাগবে না। একটা মেইন পেজ আপনি যে লগ ইন করতেছেন, যেখানে ঢুকতেছেন সেটাকে ড্যাশবোর্ড। উইন্ডোজে যখন আপনি আসতেছেন লগ ইন করতেছেন তখন যে নিচে স্টার তারপর দেখায়, এই টোটালটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। যেখানে আপনার এভরিথিং থাকে, সব কিছু থাকে, ঠিক আছে, এটাকে ড্যাশবোর্ড বলা হচ্ছে। মানে প্রথম উইন্ডো যেটা সেটাই। আচ্ছা তো এটা তো আমরা বুঝতে পারছি তাই না। ওই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু সব মডেলগুলো কিন্তু লোড হবে, যে মডেলে আপনি কাজ করতে পারছেন। ড্যাশবোর্ড থাকবে একটাই, আর মডেল থাকবে আপনার যতগুলো ইচ্ছে ততগুলো। যেমন 5টা মডেল আছে, প্রত্যেকটা মডেলে দেখা যাবে যে 3টা-4টা পার্ট আছে, প্রত্যেকটা পার্টে দেখা যাবে যে আপনার 5টা 6টা বা 10টা করে পেজ আছে, তাই না। যেমন হচ্ছে আপনার এক এমপ্লয়িকে আপনি কি করছেন, এমপ্লয়ের উপর পুরো অপারেশন করছেন, ক্রিয়েট, আপডেট, এডিট, ডিলিট, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ঠিক আছে, এগুলো আপনি করতেছেন। 4টা মানে 4টা পেজ থাকবে আলাদা। এখন কোনোটাতে যদি কোনো প্রবলেম লাইক আপনাকে আপডেট করতে পারছে না, প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আপনি কোথায় যাবেন, ওই পেজটাতে যাবেন। মানে একদম স্পেসিফিক আপনি বুঝতে পারছেন, সব পেজ আপনাকে কিন্তু সার্চ করা লাগছে না, স্পেসিফিক আপনি বুঝতে পারছেন যে আমার এই পেজে প্রবলেম আছে, আমি এটা এখানে আমাকে সলভ করতে হবে। যেমন কোড কয় লাইন, 10, 12 বা 15 লাইন কোড, ঠিক আছে, সেটা দেখলে আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা দেখি যে আমরা কোন ফ্রেমওয়ার্কে কাজ করব, কোডিগনেটর ফ্রেমওয়ার্কে কাজ করব, ঠিক আছে। কোডিগনেটর ফ্রেমওয়ার্কের আপডেটেড ভার্সন আছে কোডিগনেটর 3.0, ঠিক আছে, যেটা এখন পর্যন্ত স্টেবল ভার্সন না। সো আমরা ওটা নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কোডিগনেটর 2 নিয়ে। আচ্ছা কোডিগনেটরটা হচ্ছে মানে বিগিনার হিসেবে সবাই ফ্রেমওয়ার্ক কিন্তু কোডিগনেটর ইউজ করে, এবং কোডিগনেটর সবচেয়ে বেশি ইউজড একটা ফ্রেমওয়ার্ক। 2012-13 পর্যন্ত সবচেয়ে বেশি ইউজ হতো আপনার কোডিগনেটর অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাট ল্যারাভেল আসাতে ল্যারাভেল কয়েকদিনে ফেমাস হয়ে গেছে, এবং কোডিগনেটরটা এখন 3 নম্বরে চলে আসছে। 2 নম্বর হচ্ছে সিম্ফনি। অবশ্য ল্যারাভেলটা কিন্তু সিম্ফনি ফ্রেমওয়ার্ক দিয়েই করা, বাট ল্যারাভেলটা কিন্তু একেবারে টপে চলে আসছে। ওই যে মার্কেটিং পলিসির কারণে ল্যারাভেল আপনি করতেছেন, আপনি আরেকজনকে বলতেছেন, ঠিক আছে, সে আবার আরেকজনকে বলতেছে করতে করতে। সিম্ফনির নামে অনেকে জানে, বাট সিম্ফনি আপনার বড় বড় যে সফটওয়্যারগুলো হয় না, ERP সফটওয়্যার, সবগুলোতে কিন্তু সিম্ফনি ইউজ করে, ল্যারাভেলও কিন্তু ইউজ করে না, ঠিক আছে। ল্যারাভেল ইউজ হচ্ছে মিড সাইজ, ল্যারাভেল কোডিগনেটর হচ্ছে মিড সাইজ সফটওয়্যারের জন্য, ঠিক
ঠিক আছে। আর ছোট যদি আপনি আমি আপনাদেরকে একবার বলছিলাম সকালবেলা নাস্তার কথা, তাই না? বলছিলাম না, কেউ সকালবেলা নাস্তায় ভাত খায়, কেউ সকালবেলা নাস্তায় রুটি খায়, এটা কি বলছিলাম আপনাদের? বুঝি নাই? আচ্ছা, আমার কাছে সবসময় একটা কোশ্চেন, এটা সবাই করে এবং আমি নিজেও করছি, আর এটা করারই কথা, যে কেনই কোডিনেটর, কেনই বা ল্যারাভেল, কেনই বা পিএইচপি, কেনই বা জেএসপি বা এসপি বা পাইথন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সকালবেলা সবাই নাস্তা খাই, কেউ রুটি খায়, কেউ ভাত খায়, তাই না? আর যে রুটি খাচ্ছে তার কি পেট ভরতেছে না? যে ভাত খাচ্ছে তারও ভরছে। ব্যাপারটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, ইজিনেস, কোনটা আপনার জন্য ভালো। কারণ যে ভাত খায় তাকে রুটি দিলে হবে না, যে রুটি খায় তাকে ভাত দিলে হবে না, কাজ করবে না, প্রবলেম করবে। এবং সেটাকে ইউজ টু হওয়ার জন্য তার কাছে কিছু টাইম দরকার হবে। একইভাবে এখানে ফ্রেমওয়ার্ক, সব ফ্রেমওয়ার্কের কাজ সেম। হ্যাঁ, এটা আছে যে কিছু কিছু জিনিস হচ্ছে আপনার একটু সিকিউরিটি বাড়ায় দেওয়া, আর কোনো জায়গায় আপনাকে কাজ কম করতে হচ্ছে, কোনো জায়গায় আপনাকে কাজ বেশি করতে হচ্ছে, জাস্ট এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আর বাদ বাকি যা হচ্ছে সবই হচ্ছে আপনার মার্কেটিং পলিসি, যেটা টপে হচ্ছে এটা। আর ল্যারাভেল এখন সবাই ইউজ করতেছে, ঠিক আছে? আপনি একটা জায়গায় কাজ করবেন, তার সফটওয়্যার 2টা মডেল ল্যারাভেলে করা। এখন আপনি কি বলবেন যে আমি ল্যারাভেল পারি না, কোডিনেটর পারি, আমি কোডিনেটরে করবো 2টা মডেল, তাহলে কি কাজ হবে? কাজ তো হবে না, তাই না? তো এই জন্য আসলে আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখেন, ফ্রেমওয়ার্কটা মনে করেন কেউ জানে না, চিনে না, কেউ একজন বানাইছে, ও যেটা করতে পারবে অন্য ফ্রেমওয়ার্ক সেম কিছুই করতে পারবে, ঠিক আছে? বাট হ্যাঁ, এগুলো বলতে এগুলো ফেমাস ফ্রেমওয়ার্ক, এগুলো হচ্ছে সিকিউর, ঠিক আছে? এখানে সিকিউরিটি লেভেলটা একটু হাই, ঠিক আছে? আচ্ছা, কোডিনেটর ল্যারাভেল ইউজ হয় মিড সাইজ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, আর হাই সফটওয়্যারের জন্য ইউজ হয় আপনার জেন ফ্রেমওয়ার্ক। জেন ফ্রেমওয়ার্ক হচ্ছে অনেক ক্রিটিক্যাল এবং অনেক বেশি সিকিউর। অল ওভার দ্য ওয়ার্ল্ড যতগুলো ফ্রেমওয়ার্ক আছে সবচেয়ে বেশি সিকিউর হচ্ছে জেন, কারণ সেটা জেন টেকনোলজি আপনাকে প্রোভাইড করতেছে, তারা সব সিকিউরিটি ওখানে রাখছে। যে ম্যাজেন্টো তো আমার নাম শুনছি, তাই না? ই কমার্স সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ম্যাজেন্টো ইউজ হচ্ছে, ম্যাজেন্টো কিন্তু জেন ফ্রেমওয়ার্ক দিয়ে করা। হ্যাঁ, জেন ফ্রেমওয়ার্ক দিয়ে করা, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা আগে কোডিনেটর শিখি। কোডিনেটর পিএইচপি অনেক পুরান, ঠিক আছে? অনেক পুরাতন ইউজ হয়, বাট ওটা অনেক পুরাতন, ঠিক আছে? তারপর হচ্ছে এরকম আপনার অনেকগুলো ফ্রেমওয়ার্ক পাবেন আপনি, ঠিক আছে? স্মল ধরেন ছোট যদি কাজ করতে চান, সেক্ষেত্রে র পিএইচপিটা ইউজ করা বেটার। বাট আপনি চাচ্ছেন যে না, র পিএইচপি ইউজ করলে অনেক সমস্যা হতে পারে, আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, তখন একটা ফ্রেমওয়ার্ক আছে FFF, ফ্যাট ফ্রি ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, ফ্যাট ফ্রি ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, FFF ফ্রেমওয়ার্ক, এটা আপনি ইউজ করতে পারেন। আর তাছাড়া কোডিনেটর বা ল্যারাভেল যে কোনো, বাংলাদেশে যেটা বেশি ডিমান্ড হচ্ছে এটা হচ্ছে কোডিনেটর, আর ল্যারাভেলটা থাকে প্রেফারেবল। যদি ল্যারাভেল জানেন সেটা প্রেফারেবল হবে অর্গানাইজেশনের জন্য। যাই হোক, আর বাংলাদেশে কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা অনলি কোডিনেটরই কাজ করে, আর কোনো ফ্রেমওয়ার্কে তারা কাজ করে না, শুধুমাত্র কোডিনেটর। ওকে, তাহলে হচ্ছে না? হচ্ছে তো। আচ্ছা, এখন আসেন আমি কোডিনেটর ডাউনলোড করবো, ঠিক আছে? আমি কমান্ড লাইনের মাধ্যমে কোডিনেটর ডাউনলোড করতে পারি, অথবা সরাসরি আমি কোডিনেটর ডাউনলোড করে দিতে পারি, ঠিক আছে? তো আমার কোডিনেটর সরাসরি ডাউনলোড করছি। আচ্ছা, কোডিনেটর শিখার সবচেয়ে ভালো টিউটোরিয়াল হচ্ছে তাদের যে ডকুমেন্টেশনটা আছে, সেটা তাদের যে ম্যানুয়ালটা আছে। কোডিনেটর ডাউনলোড করলে কিন্তু আপনাকে ম্যানুয়ালটা দিবে, ওই ম্যানুয়ালটা হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে সব কিছুর কোড করা আছে, আপনি কপি পেস্ট করে কাজ করতে পারবেন, ঠিক আছে? সব কিছু একদম ইন ডিটেলস বলা আছে। তো আপনি কোনো প্রবলেম হলে ওখানে যাবেন, ওখানে জাস্ট একটা জায়গায় প্রবলেম আছে, ফাইল আপলোডের জায়গায়, ঠিক আছে? ওটা আমি বলে দিব, তাহলে হবে। আচ্ছা, এই যে রিড দ্য ম্যানুয়াল আপনি অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে রিলিজ ডেট দেখাচ্ছে, এখানে অনেকগুলো নিউজ আছে। আমরা কোনটা নিব? এখান থেকে ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলে দেখা যাচ্ছে 2x, আর এখানে হচ্ছে 3, তার মানে 3টা আপনার এখনও কাজ চলতেছে, যে এখানে দেওয়া আছে নোটেবলি উইথ দ্য ডাটাবেস সেশন, এই যে কারেন্ট ভার্সন, যারা হ্যাভ বিন নাম্বার কোথায়, এখানে এই যে ডেভেলপমেন্ট অফ দিস ভার্সন ইজ অনগোয়িং, ঠিক আছে? এখন এটাতে কাজ চলতেছে, এটা ফুল টোটালি কমপ্লিট হয় না, সেটা আমরা আমাদের জন্য ইউজ না করে হচ্ছে বেটার, ঠিক আছে? আমরা ইউজ করি কোডিনেটর 2 মেইন যেটা ছিল সেটা। আচ্ছা, এটা হচ্ছে গিটহাবের প্রজেক্ট। গিটহাব তো আমরা জানি, তাই না? SVN, সফটওয়্যার ভার্সন কন্ট্রোলিং একটা মেথড সিস্টেম। তো এগুলো নিয়ে আমরা ক্লাসের শেষের দিকে আমরা এটা জানবো। প্রথমে আসে আমরা কোডিনেটরটা ডাউনলোড করি। ডাউনলোডে আমি যখন ক্লিক করছি তখন এই কোডিনেটর আমার ডাউনলোড হচ্ছে। SVN, সফটওয়্যার ভার্সন কন্ট্রোল, ঠিক আছে? SVC, সফটওয়্যার ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। এখানে হচ্ছে যে সফটওয়্যার ভার্সনগুলো কন্ট্রোল করা হয়। এটা আসলে কি? এটা হচ্ছে যে মনে করেন যে আপনি আজকে একটা সফটওয়্যার একটা মডেল করছেন, মডেল করলেন,
ওটার কোডটা মনে করলেন যে না কোডটা এরকম না এরকম হওয়া দরকার, তো আপনি কি করলেন কোডটা চেঞ্জ করে দেবেন, কোডটা তো আর রাখবেন না, কোডটা চেঞ্জ। এখন আপনার মাথায় আসলো যে না আগের কোডটাই আমার জন্য ভালো ছিল, তখন আপনি কি করবেন? কন্ট্রোল জেড দিবেন। এখানে সিস্টেমটা কি, যখন আপনি কোড করে কমিট করতেছেন তখন ওটা ওই এতটুকু সেভ হচ্ছে, আবার যখন সেভ করতেছেন আরেকবার আবার সেভ হচ্ছে, মানে আপনি 1000 বার যদি সেভ করেন সে 1000 বার সেভ করতেছে। আর ওখানে দিয়ে দিচ্ছে এটা আপনি কখন কমিট করছেন, কখন এটা কমিট করছেন, ঠিক আছে। এখন আপনার দরকার আমার কালকে যে কোডটা আমি করছি সেটা দেখবো, সার্চ দিবেন, ডেট দিয়ে চলে আসবে, মানে সব আপনি যে চেঞ্জ করতেছেন কেন চেঞ্জ করতেছেন সব এখানে আসবে, ঠিক আছে। প্লাস একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কয়জন করে? একজন তো কখনোই না, 10 জন 15 জন করে করে, তাই না? তো তারা কি বাসা থেকে করে না দিচ্ছে, আপনাকে দিচ্ছে, আপনি কি ইন্টিগ্রেট করছেন? এটা তো পসিবল না। এই যে গিটহাবেই করা হয়, আপনি আপনার বাসা থেকে করতেছেন, উনি ওনার বাসা থেকে করতেছেন, আরেকজনের বাসা থেকে করতেছে। এই যে করতেছেন আপনার বাসায় কাজ করা হচ্ছে, যখন আপনি কমিট করবেন তখন এটা সেন্ট্রাল ডাটাবেসে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর প্রজেক্ট ম্যানেজার যে সে ওখানে বসে বসে চেক করতেছে, এবং কোন ইউজার মানে কোন প্রোগ্রামার কোন কোডটা কখন চেঞ্জ করছে, কেন চেঞ্জ করছে, সব ডিটেলস এখানে দেওয়া থাকে, যে সে এটা এখানে চেঞ্জ করছে, বাট আপনার সাথে তার কোনো রিলেশন থাকবে না। এটা না যে সে একটা কোড চেঞ্জ করলো আপনারটা চেঞ্জ হয়ে যাবে, কখনোই না। আপনারটা আপনারই, তারটা তার। এরপর টোটাল মডেলটা নিয়ে দেন, ফাইনাল আপনি যখন কমিট করবেন তখন সবগুলো ইন্টিগ্রেট হয়ে তারপর কাজ করবে। এটা হচ্ছে আপনার গিটহাব। আমি গিটহাব নিয়ে বলবো কীভাবে কাজ করতে হয়, সবার ওগুলো শেষে, ওগুলো ইজি। আচ্ছা, তো আমাদের যে কোডিনেটর ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে যাই শো এন্ড ফোল্ডার, এটাকে আমরা এক্সট্রাক্ট করি কোথায়, কোডিনেটর 2.2.5, এটার ইয়ার স্ট্রাকচারটা আমরা দেখি। এই যে এখানে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি কোডিনেটরের। প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম ইউজার গাইড। ইউজার গাইড হচ্ছে আপনার জন্য, এটা আপনি সরায় করতে পারেন, বাট এটা এখানে থাকবে না। আর বাদ বাকি দেখতেছেন যে দেখেন গিট ইগনোর, কারণ এই প্রজেক্টটা গিটহাবে আছে। এখন যতগুলো ওপেন সোর্স প্রজেক্টগুলো আছে সবগুলো কিন্তু গিটহাবে আছে। যে তারা এটা কিভাবে তৈরি করছে এটা তো এখানে দেওয়াই আছে, এখান থেকে তো আপনি নিতে পারবেন ওপেন সোর্স, ঠিক আছে। এই যে এই ফাইলগুলো, এই যে travis.yml, এই git ignore license.read.md, এটা হচ্ছে আপনার গিটহাবে কোনো ফাইল, মানে গিটহাবে কোনো প্রজেক্ট আপলোড করলে readme.md ফাইলটা চলে আসে। মানে এই প্রজেক্ট সম্পর্কে সকল আইডিয়া, যে কোন কোন ডেভেলপার আছে, কোন টেকনোলজি ইউজ করছে, কোন ডিবি ইউজ করছে, এগুলো। তো যাই হোক, এগুলো আমাদের ফ্যাক্ট না, এটা 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 আমাদের কোনো ফ্যাক্ট না। আমাদের ফ্যাক্ট হচ্ছে index.php, তাহলে পেজ হচ্ছে একটা index.php, ঠিক আছে। এবং এইখানে আমি কোনো কাজই করবো না, এখানে আমার টাচ করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমার কাজ করতে হবে ইউজার গাইড তো বাদ, আমার কাজ করতে হবে অ্যাপ্লিকেশন, সিস্টেমও না। সিস্টেম আমি কখনো টাচ করবো না, সিস্টেমটা হচ্ছে তাদের। আপনি সিস্টেমে যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে অ্যাপ্লিকেশন থেকে আপনাকে করতে হবে, তাছাড়া আপনি ডিরেক্ট সিস্টেমে চেঞ্জ করলে আপনার টোটালটাই সমস্যা করবে। ক্লিয়ার? আমরা আসি, এখানে কিন্তু এমভিসি পাইছি, অলমোস্ট থাকবে কি অ্যাপ্লিকেশন সিস্টেম আর হলো ইনডেক্স, এই তিনটা। আমি এমভিসি কি কোথাও পাইছি? আমরা এমভিসি পাইনি। আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশন, আমরা কি একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করব তখন এই টোটাল ফাইলগুলো ওখানে আপ করে দেব? ইয়েস, এই ফাইলগুলি, এই কোডিংয়ের যে ফোল্ডারটা আছে না, ওটাই আপনি আপডেট করতেছেন, তা আপডেটেড হচ্ছে। এখন তো জাস্ট ফাঁকা দিচ্ছে আপনাকে, এখন আমি এই আপনি ফোল্ডারগুলো আপ করে দেব হ্যাঁ। এবং সেখানে জাস্ট মডিফাই, অর্থাৎ এই ফোল্ডারগুলোতে মডিফাই করব। হ্যাঁ, আপনি তো কোড করবেন এই ফোল্ডারের মধ্যে করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যাপ্লিকেশনে যাই। দেখেন এইখানে দেখেন মডেল ভিউয়ার কন্ট্রোলার আছে নাকি? আছে, মডেল আছে। এই যে দেখেন সিস্টেমাইজেশন, এই কন্ট্রোলার, তারপর হচ্ছে এই যে ভিউজ, এই যে মডেল CMVC মডেল কন্ট্রোলার। এছাড়া আরও কিন্তু আমরা অনেক ফাইলগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ফাইলগুলোর কাজ যখন আমরা করবো তখন আমি বলবো যেগুলোর কাজ কি, ঠিক আছে। কন্ট্রোলার্সের মধ্যে তাদের ডিফল্ট একটা কন্ট্রোলার করা আছে, ওয়েলকাম মেবি, হ্যাঁ welcome.php, এবং index.html টা আছে, এটা থাকবেই। আচ্ছা, তারপর ভিউজের মধ্যে দেখেন একটা ডিফল্ট ওয়েলকাম মেসেজ করা আছে। তারপর মডেলসের মধ্যে কিছু করা নাই, তাদের ডিফল্ট মডেলটা ফাঁকা, হ্যাঁ index.html টা জাস্ট আছে, মডেলটা টোটালি ফাঁকা। ওকে, এটা হচ্ছে থার্ড পার্টি কোনো জিনিস আপনি যদি ইনস্টল করেন, যেমন হচ্ছে যে বাগ SMS এর যে ইয়াটা ফাইলটা, তারপর PDF ক্রিয়েট করার যে ক্লাসটা, ওটা যদি করতে চান তাহলে থার্ড পার্টির মধ্যে রাখতে হবে, এটা সফটওয়্যারের মধ্যে রাখতে হবে। এই যে আমি বলছিলাম অ্যাসেটস নামের একটা ফোল্ডার থাকবে, অ্যাসেটস, ওই অ্যাসেটস ফোল্ডারটা আমার এই যে এখানে থাকবে অ্যাসেটস ফোল্ডার, তো এখানে আমার CSS ফাইল থাকবে,
ওখানে আমার ইমেজ থাকবে, ওখানে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতে পারে, jQuery ফাইল থাকতে পারে, অ্যাঙ্গুলার ফাইল থাকতে পারে, সব এখানে থাকবে অ্যাসেটস অ্যাসেটস এর মধ্যে। ওটা দেয় আর কি না, ওটা হচ্ছে আপনার ট্রেডিশন অ্যাসেটস দেওয়া, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট সবাই অ্যাসেটস ঠিক আছে। কিছু কিছু জিনিস এমন হয় মানে কনস্ট্যান্ট হয়ে গেছে, অরিজিনালি মনে হয় যে এটাই মনে দিতে হয়। হ্যাঁ ওটা কি অ্যাসেটস, কারণ সিএসএস জাভাস্ক্রিপ্ট jQuery এটা তো আপনাদের সফটওয়্যারের মধ্যে অ্যাসেটস ঠিক আছে, এখানে ওটার ইয়ারে অ্যাসেট দিচ্ছেন ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমি যখন আচ্ছা অ্যাপ্লিকেশন তো আমরা বুঝলাম তাই না, অ্যাপ্লিকেশনে অনেক জিনিস আছে, একটা হ্যালো ওয়ার্ল্ড সবাই হ্যালো ওয়ার্ল্ড রাইট, সবাই হ্যালো ওয়ার্ল্ডে দেয়, সব প্রোগ্রামে একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা সিস্টেমে আসি, সিস্টেমটা হচ্ছে তাদের, আপনি যদি ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া পেতে চান যে তারা কোন কোন ডেটাবেস সাপোর্ট করে বা কোন কোন টেকনোলজি তারা সাপোর্ট করে, এটা আপনি জানতে চাচ্ছেন তাহলে আপনাকে সিস্টেম ফোল্ডারে যেতে হবে। এই যে সিস্টেমে যাচ্ছি, সিস্টেমে দেখেন তাদেরকে বলা হয়েছে সে কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, তারা কি কি লাইব্রেরি নিয়ে কাজ করছে, তারা কোন কোন ফন্ট ইউজ করছে, তাদের কোর সিস্টেম কি এবং ডেটাবেস কোনটা ইউজ করছে তারা, ঠিক আছে। এখানে সব ফোল্ডার আপনি দেখলে বুঝতে পারবেন, কারণ সিম্পল বলা আছে। ফন্টসে যখন আমি ক্লিক করছি এখানে ফন্ট কোনটা আছে txb.tff, আপনি আরো যদি ফন্ট নিয়ে কাজ করতে চান এখানে ফন্টটা জাস্ট পেস্ট করে দিবেন, ফন্ট তো থাকে .tff ttf ফরম্যাটে থাকে না, ফন্টটা এখানে সেভ করে দিলে কাজ করবে। আচ্ছা এরপর আসেন আমরা যে সকল ফন্ট সাপোজ কিছু ফন্ট আপনার বিল্ট-ইন আছে, হ্যাঁ এগুলো তো বিল্ট-ইন, নতুন কোন ফন্ট অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপনি নিয়ে আসছেন, জাস্ট এখানে ফোল্ডারটা দিয়ে দিলেই হচ্ছে, ফোল্ডারটা ফাইলটা দিয়ে দিলে হচ্ছে বা ফোল্ডারটা দিয়ে দিলে হচ্ছে, ঠিক আছে। এখন আসি আমরা লাইব্রেরিতে, তারা কি কি লাইব্রেরি ইউজ করতে দেখেন, তারা ক্যালেন্ডারের লাইব্রেরি ইউজ করতে, মানে কি এটা থেকে আপনি ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারবেন ইজিলি। তারপর কার্ড পিএইচপি, শপিং কার্ড, ওটা মানে এগুলো হচ্ছে সব লাইব্রেরি মানে কোড করা। তারপরে দেখেন এখানে ফর্ম ভ্যালিডেশন পিএইচপি, আপনাকে ফর্ম ভ্যালিডেশন এখানে দেখবেন যে এত ইজি, এতটা স্মার্ট ওয়েতে করা যায়, চিন্তার বাইরে, আর এত শর্টকাটে করা যায়। এইগুলো লাইব্রেরি করা আছে, এখানে কোড করা আছে। তারপর আপলোড করার জন্য upload.php, মানে এগুলো হচ্ছে একটা লাইব্রেরির নাম, এই লাইব্রেরিগুলোকে আমরা ইউজ করবো আমাদের কাজে। এই যে encrypt.php মানে কি, ফাইলটা এনক্রিপ্ট করা, কই আছে pagination.php, pagination করার জন্য pagination.php আপনাকে কোড করতে হবে না, অটোমেটিক করে আসবে, আপনাকে কল করে নিতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লাইব্রেরি। তারপর ফাইনালি আসেন ডাটাবেসে, ডাটাবেসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ডাটাবেসে কি কি ডাটা তারা সাপোর্ট করছে সেটা আমরা কিভাবে দেখবো, ড্রাইভার্সে গেলে আমি বুঝতে পারবো যে সে কি কি ডাটাবেস সাপোর্ট করছে। এই যে কিউবার্ড একটা ডাটাবেসের নাম, এটা ইউজ করতেছে। MS SQL মাইক্রোসফট SQL সার্ভার ইউজ করছে, দেন MySQL তো ইউজ করবে, MySQL IO ইউজ করছে, OCI এটা কি, এটা হচ্ছে অরাকল। ODBC এটা কি, ওপেন ডাটাবেস কানেক্টিভিটি, কি কোন ডাটাবেস এটা, যে কোনো ইতে করতে পারবে, এটা হচ্ছে MS Access এর সাথে কানেক্ট করার জন্য ODBC। অ্যাক্সেস যেগুলো সার্ভার না, যে ডাটাবেসগুলো সার্ভার না, এখন তো সব ডাটাবেসগুলো তো সার্ভার তাই না, MS Access তো সার্ভার না, এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন। এরকম কোনো ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য ODBC ইউজ করি। পিডিও আমরা যেটা বলছি পিডিও, হ্যাঁ PostgreSQL সেটা, SQLite SQL সার্ভার। SQLite কি, SQLite হচ্ছে সবচেয়ে হালকা একটা ডাটাবেস সফটওয়্যার। আপনি যে অ্যান্ড্রয়েড যে ডাটাবেস যেটা ইউজ করে ওখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপের ফোল্ডারে ঢুকে দেখবেন যে something.db লেখা আছে, ওটা হচ্ছে SQLite-এর ডাটাবেস, ওটা আপনার ওপেন হবে না, ঠিক আছে। SQLite ইঞ্জিন ছাড়া ওটা ওপেন হবে না, এটা হচ্ছে সবচেয়ে হালকা। আপনি ছোট যদি ফোন বক্স বা ফোন বুক টাইপের ছোট কিছু জিনিস বানাতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি SQLite-টা ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, তো এটা ছিল আমাদের টোটাল একটা ওভারভিউ, ক্লিয়ার। এখন আসেন আমরা এটাকে কি করব, রাইট। ওই ডাটাবেসের ভিতরে আরো কিছু যে ফাইল আছে সেগুলো একটু সিস্টেম ডাটাবেস এই যেগুলো, এগুলো হচ্ছে আপনার ডিবি ড্রাইভার, এগুলোকে যে কনফিগার করার জন্য, জাস্ট হচ্ছে কনফিগার করার জন্য, ঠিক আছে। এই ডিটেলসটা কবে জানবেন, যখন মডেল নিয়ে কাজ করবো তখন জানতে পারবেন এগুলো কি। অবশ্যই এগুলোতে আমরা কখনো কোনো হাত দিব না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা সেটাকে একটা নাম দেই, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, হ্যাঁ। জাস্ট এটাকে কপি করি, এই ফোল্ডারটা কপি করে কোথায় নেব, ওয়াম্পে তো আমাকে নিতে হবে তাই না, www ডিরেক্টরিতে পেস্ট করলাম, চলে আসছে, হ্যাঁ। এখন আমি দেখেন আমি যদি যাই ওই ফোল্ডারে আমাকে কি দেখাবে, লোকাল হোস্ট এমপ্লয়ি ম্যানেজমেন্টে যাই, আমাকে কি দেখাচ্ছে, ওয়েলকাম টু কোঅর্ডিনেটর।
তার মানে আপনার কোডিনেটর ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট ফোল্ডারটা। এখন দেখেন এটা হচ্ছে তাদের বিল্ট ইন পেজ, আপনাকে বিল্ট ইন পেজটা শেয়ার করছে, ঠিক আছে? এটা তাদের বিল্ট ইন পেজ, ওয়েলকাম টু সামথিং। এখন আসেন আপনি এই পেজ, আমরা এই পেজটাকে জাস্ট মডিফাই করি। এই পেজটা আমি মডিফাই করব, কোন ফোল্ডারে যাব বলেন? index.php তে হাতে দেবেন, অ্যাপ্লিকেশনের মধ্যে কোন ফোল্ডারে যাব? মডেল ভিউর কন্ট্রোল রাইট, ভিউতে। দেখেন বুঝতে পারছেন যে এখন যে আমাকে ভিউতে যেতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই, ক্রিয়েট। এখান থেকে আপনি সরাসরি যে কোডিংটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখান থেকে কোডিংটা ডাউনলোড করলে কনফিগারেশন করা লাগে না, অটোমেটিক্যালি কনফিগার হয়ে যায়। বাট আমরা দেখবো যে কীভাবে কনফিগার করতে, এই জন্য আমি এখান থেকে ডাউনলোড করি না। ব্রাউজারে যাচ্ছি, কোনটা এটা না? ওকে, ওপেন। আচ্ছা, ওকে, এই সবগুলো চলে আসছে। ইউজার গাইড আমাদের বাদ দিয়ে দিই এখান থেকে, এখান থেকে জাস্ট বাদ হচ্ছে, ওখান থেকে বাদ হচ্ছে না। এটাও বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই, সব বাদ। এখন অ্যাপ্লিকেশন না, লাইসেন্স লেখা দরকার না। আগে সিস্টেম ছিল, আপনি যখন কোডিনেটর কোনো সফটওয়্যার যদি ক্রিয়েট করতেন, ওখানে কিন্তু লিখতে হতো পাওয়ার্ড বাই কোডিনেটর, আর না হলে আপনার উপর সে তো জানতে পারবে, তখন সে কিন্তু আপনার উপর কেস করবে। ওটা শেষ, ওই সব শেষ। এখন ওপেন সোর্স হয়ে গেছে, সব শেষ। কোডিনেটর আপনার যার আন্ডারে আছে এখন হচ্ছে ওটা MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাদের আন্ডারে এখন আছে ডেভেলপমেন্ট সব। অথচ এটা আপনার যে তৈরি করছে কি যেন নাম, ইক্লিস কি যেন নাম তার, দেখবেন, দেখলে পাবেন। সে কিন্তু ছিল গিটারিস্ট, সিঙ্গার ছিল, ঠিক আছে? পরে সে প্রোগ্রামার হয়েছে এবং এটা করছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওটা তো হিস্ট্রি। এখানে আমরা কোথায় কাজ করবো? ভিউতে কাজ করবো। ভিউতে দেখেন আমার কোনটা ওয়েলকাম মেসেজ, এটাতে ক্লিক করি। সো আমাকে সে এখানে ওয়েলকাম মেসেজ সব কোড করা আছে। কি কোনো PHP কোড আছে? সব HTML কোড কিন্তু। ওকে, ভালো কথা। এখন আসি ভিউজে, এখানে আমি চেঞ্জ করি কিছু, ওয়েলকাম টু কোডিনেটর। এখানে কি দিব? নিউ এজেন্সি দিই। হ্যাঁ, index.html কোনটা? এটা না, আপনি ভিউজে যদি সরাসরি ঢুকেন, index.html কেন দিছে জানেন? ভিউ ফোল্ডারে যদি আপনি সরাসরি ঢুকেন, তাহলে কোডটা যাতে না দেখতে পান, ফাঁকা পেজ আসবে, বুঝতে পারছেন? এই জন্য index.html দিছে। কারণ হচ্ছে কোনো ফোল্ডারে ঢুকলে ইন্ডেক্সটা আগে খুলে যায় না, অন্য পেজ তো খুলে না। জাস্ট মানে নাহলে তো আপনার এটা লিস্ট দিয়ে দেবে, welcome.php, তারপর something.php, এরকম লিস্ট দিয়ে দেবে। লিস্ট দিলে তো সমস্যা, সে আপনাকে লিস্ট দেবে না, ফাঁকা একটা পেজ দেখাবে। সেই জন্যই index.html। ইয়েস, সিস্টেম টেকনিক, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, যে ওয়েলকাম টু নিউ এজেন্সি সেভ করলাম এবং এখানে এসে আমি যদি রিলোড করি, তাহলে দেখেন কি, এই যে ওয়েলকাম টু নিউ এজেন্সি। আমরা তো সেই এমপ্লয়ি ম্যানেজমেন্ট ফোল্ডারেই ক্লিক করলাম, এবং সে তো আমাকে ইন্ডেক্সটা না দিয়ে আপনার ওয়েলকাম টু পেজটা, এটা কিন্তু ইন্ডেক্স পেজেই আসতেছে। পেজটা কিন্তু এটা ইন্ডেক্স, আপনি যে পেজটা দেখতেছেন এটা কিন্তু ইন্ডেক্স পেজ। আচ্ছা, এবার আপনি বুঝবেন, দাঁড়ান, index.php এবার ঠিক আছে? এই পেজটাই আসতেছে, বাট index.php দেওয়া লাগতেছে না, ঠিক আছে? আর আমরা দেখবো যে কোনো থাকবে না, এগুলো থাকবে না, সরি, index.php থাকবেই না এখানে লেখা। অনেক জায়গায় লেখা থাকে না ফাইল ইয়াটা .php, ঠিক আছে? ওটা থাকবে না। আপনারটা তো মনে লেখা আছে না .jsp, এগুলো লেখা থাকবে না কিছু, ঠিক আছে? জাস্ট /// এইভাবে দেখাবে। কারণ কি, এটা কোন ল্যাঙ্গুয়েজে করা যাতে আপনি বুঝতে না পারেন, এবং এই সিস্টেমে করা যায়। আপনি PHP তে করছেন, ওখানে লেখা দিলেন .jsp বা .aspx বা .py, তার মানে কি আপনি ডাইভার্ট করতেছেন, বাট কাজ করবে সে। ওটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, আমরা নিজের একটা পেজ লঞ্চ করতে চাচ্ছি। একটা পেজ আমি দেখাবো, আমার নিজের একটা পেজ। এটা আমি কিভাবে দেখাবো? কোনো পেজ যদি আপনি দেখাতে চান বা ক্রিয়েট করতে চান, যাই করতে চান, আমাকে অবশ্যই কন্ট্রোলারের থ্রু আসতে হবে, কন্ট্রোলার নিয়ে আসতে হবে। ক্লিয়ার? যেমন হচ্ছে এমপ্লয়ি সফটওয়্যারের মধ্যে আপনার কি থাকতে পারে? এমপ্লয়ি একটা থাকবে, অনলি এমপ্লয়িকে নিয়ে কাজ করবে। এমপ্লয়ি কি বলে, ইনফরমেশন আবি যাবে, এসে অনেকগুলো জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা নিব যে এমপ্লয়ি ইনফো,
একটা কন্ট্রোলার থাকবে যেটার নাম হবে এমপ্লয়ি ইনফো। এটা একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলার কাজ হচ্ছে এমপ্লয়িকে রেজিস্টার করা, এমপ্লয়িকে দেখানো, এমপ্লয়িকে এডিট করা, এমপ্লয়িকে আপডেট করা, জাস্ট এই 4টা কাজ। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমরা তার মানে কি একটা কন্ট্রোলার আমাকে ক্রিয়েট করতে হবে। তো আসলে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, কিভাবে ক্রিয়েট করব কন্ট্রোলার? আমি কন্ট্রোলার ফোল্ডারে যাচ্ছি, কন্ট্রোল ফোল্ডারে গিয়ে রাইট বাটন নিউ ফাইল পিএইচপি, এই যে আসছে না, এখানে আমার নাম দিব যেটা এমপ্লয়ি ইনফো, ঠিক আছে, এমপ্লয়ি ইনফো, ঠিক আছে, আমার এমপ্লয়ি ইনফো চলে আসছে। এখন দেখেন আমরা স্ট্রাকচারটা দেখি তারা কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করছে। আসলে পাশেরটাকে হাইড করলাম। তাও তো দেখাচ্ছে আল্লাহ। পাসওয়ার্ড দিয়ে দেন। তো পাশে আসছে তো। সবাই মনে হয় আজকে আসে না। সবাই আসছে। এদের সিস্টেমটা দেখেন কি, উপরে যে দেখতে পাচ্ছেন না, এটা জাস্ট কপি করে আপনার পেজটাতে পেস্ট করবেন, আর কিছু না। এটা কাজটা কি সেটা বলি। যদি সরাসরি আপনি যদি কন্ট্রোলারে ঢুকেন ফোল্ডারে, আমরা তো ফোল্ডারে ঢুকতে পারবো কোনো না কোনোভাবে, তাই না? ওই আপনি বলতেছেন যে আমার পেজগুলো সব দেওয়া আছে, যদি আমি পেজে ক্লিক করি আমার ওই পেজটা চলে আসতেছে, বাট আমি চাচ্ছি পেজটা অন্য পেজের থ্রু আসবে। এটার হচ্ছে এই কোড যদি দেন আপনি, তাহলে সে কি করবে? এই পেজে কখনোই সে সরাসরি আসবে না। কন্ট্রোল পেজ কি দেখানোর কোনো দরকার আছে? দেখানোর কোনো দরকার নেই। এই জন্য এই কোডটা, এটার কাজ হচ্ছে আপনি ব্রাউজারের থেকে কখনোই পেজটা অন করতে পারবেন না। বুঝে গেছে? ক্লিয়ার? এটার কাজ এটা কোথায়? কন্ট্রোলার ফোল্ডার। তো আমি এমপ্লয়ি ম্যানেজার, তারপর স্ল্যাশ দিয়ে, তারপর কন্ট্রোলার দিয়ে, তারপর স্ল্যাশ দিয়ে এমপ্লয়ার ওয়েলকাম যদি দেই, এই যে কি welcome.php দেই, তাহলে আমার এই পেজটা খুলে যাবে না ব্রাউজারে, বাট এই কোড থাকাতে খুলবে না। এই দেখেন এখানে বলছে বেস পাথ যদি ডিফাইন করা না থাকে, মানে যে লোকাল হোস্ট স্ল্যাশ আমার প্রজেক্টের নাম যদি না দেই আমি, তাহলে আমার এটা কিন্তু কাজ হয়ে যায়। দেখেন এখানে বলা আছে নো ডিরেক্ট এক্সিকিউট অ্যাক্সেস অ্যালাউড, আপনি ডিরেক্ট এখানে কখনো অ্যাক্সেস করতে পারবেন না। এই বেস পাথটা অলরেডি একটা জায়গাতে দেওয়া আছে। ক্লিয়ার? মানে এই একই লাইন যদি আমি এমপ্লয়ি ইনফোতে দিয়ে রাখি, তাহলে কেউ ডিরেক্টলি এমপ্লয়ি অ্যাক্সেস করতে পারবেন না। এটা আপনার প্রত্যেকটা কন্ট্রোলারে এটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন সে কি করছে। আমাদের কন্ট্রোলারের নাম কি? কন্ট্রোলারের নাম হচ্ছে ওয়েলকাম, অথবা যা ইচ্ছা আপনি তাই দেন। কন্ট্রোলারের নাম আর পেজের নাম কিন্তু সেম হবে, আলাদা হওয়া যাবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সে মানে কন্ট্রোলার নিয়ে কাজ করছে, বাট আলটিমেটলি তো তার নাম নিয়ে কাজ করছে, তাই না? সে তো নাম নিয়ে পেজ নিয়ে কাজ করছে, বাট আমরা দেখতেছি যে সে ক্লাস নিয়ে কাজ করছে, ওপি নিয়ে কাজ করছে। এই জন্য আমার ওয়েলকাম আর ক্লাসটা দুটো কিন্তু সেম থাকতে হবে, পেজ নেম আর ক্লাস নেম দুটো সেম থাকতে হবে। বড় ছোট হলে কোনো প্রবলেম নাই, বাট দুটো কিন্তু সেম থাকতে হবে। ক্লিয়ার? তার মানে কি আমরা একটা ওয়েলকাম নামের ক্লাসটা ক্রিয়েট করছি এবং এক্সটেন্ড করছি কাকে? সিআই কন্ট্রোলারকে, তাদের বিল্ডিং কন্ট্রোলার, যে কন্ট্রোলারে সবকিছু বলা আছে যে এই ভিউর সাথে কিভাবে কানেক্ট করবে, মডেলের সাথে কিভাবে কানেক্ট করবে, কিভাবে পেজ দেখাবে, কিভাবে ডাটা সেট করবে, সব এই সিআই কন্ট্রোলারে বুঝতে পারছেন? এই জন্য আমরা এক্সটেন্ড করছি। আর এক্সটেন্ড করার কাজ কি আমরা তো জানি, যেটা করা আছে তার যে ফিচারগুলো সেটা আমি নিব এখানে। তার মানে কি পেজ কিভাবে ভিউ করবে, কিভাবে ডাটা সেট করবে, কিভাবে আপডেট ডিলিট করবে, এগুলো আমার বলা লাগতেছে এখানে? বলা লাগতেছে না। যখন এক্সটেন্ড করলাম অটোমেটিক্যালি সেটা কিন্তু লোড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর আসে এটা হচ্ছে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করার টাইম, এটা হচ্ছে কন্ট্রোলার ক্রিয়েট করছি। তারপর এখানে সে একটা ফাংশন ক্রিয়েট করতে হচ্ছে, পাবলিক মেথড, মেথড ফাংশন ইনডেক্স। ইনডেক্স মানে কি? ইনডেক্স মেথডের নাম যদি ইনডেক্স হয় তাহলে মেথডের নাম ওটা দেওয়া লাগে না। এই ক্লাসে অ্যাক্সেস করলে প্রথমে এই মেথডটাই রান করবে। যেমন index.html দেওয়া থাকলে কোনো ফোল্ডারে কোন পেজ রান করে ফার্স্ট? index.html বা index.php না? একইভাবে কোনো ক্লাসকে যদি আপনি কল করেন তাহলে এটার মধ্যে অনেকগুলো ফাংশন থাকতে পারে। কোন ফাংশনটা ফার্স্টে কাজ করে? যেটা ইনডেক্স দেওয়া সেটা। ক্লিয়ার? হ্যাঁ, ইনডেক্স যদি থাকে এখানে তাহলে আপনাকে ইনডেক্স নামটা দিতে হচ্ছে না, কন্ট্রোলার নামটা আপনার দেওয়া লাগতেছে না। ওই ক্লাসে ঢুকলেই সে আপনাকে মানে মেথডের নামটা দেওয়া লাগতেছে না, ক্লাসে ঢুকলেই
সেটা দেখা যাচ্ছে। এটা আমরা আরো ক্লিয়ার হবে একটু পরে, আমি জাস্ট অ্যানাটমি গুলো বলছি যে এটা কাজটা কি। এখন আসেন আপনি চাচ্ছেন যে এই ফাংশনের কাজটা কি হবে, ফাংশনের কাজ হবে একটা পেজ লোড করবে। কোন পেজটা? ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ। এটা কোথায় আছে? আমাদের ভিউজের মধ্যে আছে, তাই না? এই যে ওয়েলকাম মেসেজটা, এই পেজটা আমি এই ফাংশনের মাধ্যমে লোড করব। তার মানে কি কন্ট্রোলার আমার পেজটা আমাকে লোড করে দিচ্ছে। ক্লিয়ার? এই দিস মানে কি না, দিস মানে হচ্ছে যে ওইখানে উপরে লেখা ছিল না সিআই কন্ট্রোলার, এটা বলা হচ্ছে দিস সিআই কন্ট্রোলার। এটা কি লোড? এবার তো আমরা লোড মানে কি একটা মেথড না, আর ভিউ কি? ভিউ একটা মেথড, তাই না? ব্র্যাকেট আছে, তার মানে তো মেথড। আপনি মেথড কি কোথাও ডিফাইন করছেন? করেন না, তারপর এটা কাজ করবে কেন? কারণ এগুলো অলরেডি সিআই কন্ট্রোলারে ডিফাইন করা আছে। এই দিস মানে আপনি ওটাকে বলতেছেন, এই দিস মানে হচ্ছে সিআই কন্ট্রোলার। সিআই কন্ট্রোলারের যে লোড প্রপার্টিটা আছে, ওই লোড প্রপার্টির মধ্যে যে ভিউ মেথডটা আছে, সেই মেথডটা, সেই মেথডের কাজ কি? ভিউ ফোল্ডার থেকে ভিউ পেজটা আপনাকে শো করাবে, দেখাবে। আর এখানে আপনার ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ ডট পিএইচপি লেখা লাগবে না, ডট পিএইচপি সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? এই ভিউ ফোল্ডারটা মনে হয় যে পাশে লিস্টে যে ভিউটা আছে সেটা না? হ্যাঁ হ্যাঁ, এই ভিউটা, মানে এই এটা তো ভিউ ইউজ করে না তো। হ্যাঁ, এই ভিউজ আর রিভিউ সেম না। না। এই ভিউটা হচ্ছে মেথড, যার কাজ হচ্ছে ভিউজে আসা। এটা তারা ইচ্ছাকৃতভাবে ভিউজ করছে, এটাকে ভিউ করছে যাতে বোঝা যায় যে এটা আর এটা কিন্তু সেম না, এই দুটো কিন্তু সেম না, আলাদা। এটা হচ্ছে মেথড আর ওটা হচ্ছে ওটা হচ্ছে ফোল্ডার, বাট কাজ করছে ওটাতে, ওখানেই কাজ করে নিয়ে আসছে, রাইট? বুঝছেন? আমার একটা ইয়ে হচ্ছে যে ওয়েলকাম মেসেজ এই ইয়েটা আমাদের ভিউজ ফোল্ডারে আছে। তারপর আমি অন্য একটা ফোল্ডার থেকে কোনো ইয়ে শো করবো, তখন কি কোন ফোল্ডার থেকে আপনি আনতে পারবেন? সে অনলি ভিউ থেকেই আনবে? আপনি ভিউতে ফোল্ডার করেন, ভিউ থেকেই আমাকে ফোল্ডার করতে হবে? ভিউতে আপনাকে ফোল্ডার করতে হবে, ভিউ ছাড়া আপনি অন্য কোনো জায়গা থেকে পেজ আনতে পারবেন না, এটা সিস্টেম করাই আছে। ক্লিয়ার? ওকে, এটা তো ছিল অ্যানাটমি। এখন আমরা নিজের একটা ক্লাস ক্রিয়েট করব, নিজেদের। তাহলে নিজেদের ক্লাস ক্রিয়েট করে কি হয় যে এমপ্লয়ি ইনফো আমরা দিলাম, ঠিক আছে? এখন এখানে জাস্ট আমরা এই পেজটা জাস্ট এতটুকু আমরা পেস্ট করি, কপি। আর কন্ট্রোলারে পিএইচপি ট্যাগ অ্যাড করার দরকার হয় না, কারণ এখানে সব পিএইচপি করি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সিস্টেম হচ্ছে যে আপনি ডাবল স্ল্যাশ দিয়ে লেখেন এন্ড অফ ফাইল, তারপর নিচে ডাবল স্ল্যাশ দিয়ে লেখেন লোকেশন। ফাইলের লোকেশনটা কোথায়? ফাইলের লোকেশনটা কোথায় হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে যে কন্ট্রোলার্স ফোল্ডার আছে তার মধ্যে এর নাম কি? এমপ্লয়ি ইনফো ডট পিএইচপি। এটাতে লিখতে হবে এমন কথা না, এটা হচ্ছে আপনার ট্র্যাডিশন, মানে সুবিধা আপনার জন্য, যে আপনি বুঝতে পারতেছেন এখানে ফাইল শেষ। আর এই ফাইলের লোকেশনটা কোথায়? অ্যাপ্লিকেশন কন্ট্রোলার্স এমপ্লয়ি ইনফো। তার মানে কি কন্ট্রোলারে অন্য কেউ যদি কাজ করে, অন্য কেউ যদি এডিট করতে চায়, তাহলে আপনার এটা দেখে সে বুঝতে পারবে যে এটা কোথায় রাখা আছে। ক্লিয়ার? কমেন্ট মানে তো হচ্ছে সুবিধা, আপনার জন্য সুবিধা, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন আসেন আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। কন্ট্রোলার মানে হচ্ছে ক্লাস। তা ক্লাস ক্রিয়েট করার জন্য আমি সবার আগে ক্লাস দিচ্ছি, ঠিক আছে? ক্লাসের নাম কি হবে? যে এমপ্লয়ি ইনফোই হবে, ঠিক আছে? তা আমরা লিখলাম এমপ্লয়ি ইনফো, সেম হতে হবে কিন্তু, ঠিক আছে? এমপ্লয়ি ইনফো ক্লাসটা কাকে এক্সটেন্ড করবে বলেন তো? না না, সিআই কন্ট্রোলারকে। এই যে, বুঝছেন? বুঝেন নাই? বুঝেন নাই? আমার এমপ্লয়ি ইনফো নামের আমি একটা ক্লাস নিলাম, কারণ আমার পেজের নাম হচ্ছে এমপ্লয়ি ইনফো। এক্সটেন্ড করব কাকে? যদি আমি সিআই কন্ট্রোলারকে এক্সটেন্ড না করি, তাহলে যে লোড ভিউ এগুলো কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এই জন্য আমি সিআই কন্ট্রোলার হচ্ছে ওদের বিল্ট ইন কন্ট্রোলার, যেখানে যে লোড ভিউ এগুলার ডিটেলস ওখানে দেওয়া আছে। যতবার করব বস এক্সটেন্ড সিএটা। ইয়েস ইয়েস ইয়েস। আমরা যখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে হেডার ফাইলগুলো নেই যে কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই হেডার টাইপের, বাট ওটা তো প্রসিডিউরাল সিস্টেম, এটা হচ্ছে ক্লাসের মাধ্যমে আপনি লিখছেন। আমি কি একই পেজে একাধিক ক্লাস তৈরি করতে পারবো? না না, একটাই ক্লাস, এক পেজ এক ক্লাস। একটা ক্লাস তো এই যে এমপ্লয়ি ক্লাস, এটা তো অনেকগুলো কাজ করবে। এই ক্লাস তো আপনার জন্য অনেক কাজ করবে, এমপ্লয়িকে নিয়ে আসবে, এমপ্লয়িকে ইনসার্ট করবে, আপডেট করবে, ডিলিট করবে, এমপ্লয়ি রিলেটেড যত কাজ আছে, রেজিস্ট্রেশন রিলেটেড সব কাজ সেই করবে। একটাই ক্লাস, তো আপনি কেন দুটো ক্লাস করবেন?
দরকার হলে দরকার না দরকার হলে কিন্তু কাজ করবে না, কারণ আমি আগে বললাম যে এই ক্লাসের নাম আর পেজের নাম এক হবে না। আপনি যদি এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করেন, অন্য নামেই তো ক্রিয়েট করতে হবে, তাহলে তো পেজের নাম তো ম্যাচ করছে না, তাই না? এই জন্য এটা কি কল করে ইয়েস ইয়েস। আচ্ছা না না না, এটা করতে হবে, কারণ আলটিমেটলি সে তো পেজকে আপনাকে দিচ্ছে, তাই না? বাট আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা ক্লাস ওয়াইজ কাজ করতেছি, বাট সে আপনাকে পেজটা দিচ্ছে। কারণ ক্লাস আর পেজের নাম যদি আলাদা, সেই ক্লাস থেকে পেজের নামটা এক্সট্রাক্ট করতেছে। তো আপনি পেজের নাম একটা দিলেন আর ক্লাসের নাম যদি একটা দিলেন, তাহলে তো ম্যাচ হবে না, তাই না? আচ্ছা, এখন আসেন, এখানে আমি একটা মেথড লিখতেছি পাবলিক, যাতে সবাই আমি বাইরের থেকে এটাতে অ্যাক্সেস করতে পারি। তো পাবলিক ফাংশনের নাম দিলাম আমার মাই পেজ বা ড্যাশবোর্ড, কিছু একটা দিলাম, ড্যাশবোর্ড দিলাম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা পেজ লোড করতে যাচ্ছি, মানে এই কন্ট্রোলার আমার জন্য একটা পেজ লোড করে দিবে। কন্ট্রোলারের মধ্যে এই মেথডটা আমার একটা পেজ লোড করবে। কি পেজ লোড করবে? এই জন্য পেজ লোড করার জন্য আমাকে এখানে দিতে হবে দিস মানে আমি কাকে বোঝাচ্ছি? সিআই কন্ট্রোলারকে বোঝাচ্ছি। লোড, এই দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। লোড কি একটা বিল্ট ইন ফাংশন? লোডটা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন, রাইট? ঠিক আছে, তারপর আমরা এটা দিলাম। দেওয়ার পর দেখেন লোডের আন্ডারে যতগুলো ফাংশন কল করা মানে ক্রিয়েট করা আছে সব এখানে দেখাচ্ছে। আমরা কাকে নিব? ভিউ চলে আসছে। ঠিক আছে, এখন এখানে কোটেশনের মধ্যে আমি কোন পেজটাকে দেখাতে চাচ্ছি সেই পেজের নাম লিখবো। আমি কি কোনো পেজ ক্রিয়েট করছি? কোন পেজ দেখাতে চাচ্ছি সেটা তো ক্রিয়েট করি নাই, তাই না? তো আমি ক্রিয়েট করবো কোথায়? ভিউজে ক্লিক করবো, রাইট? তাহলে আমি নিউ ফাইলে গেলাম, পিএইচপি ফাইল নিলাম, আর এখানে দিব কি? ড্যাশবোর্ড ভিউ। এখানে এইচটিএমএল ফাইল তৈরি করা যাবে? হ্যাঁ, বাট আমাকে তো পিএইচপি কোডও লেখা লাগতে পারে, ওই যে 5% বললাম না, এই জন্য তো আমাকে .php এক্সটেনশন দিতেই হবে। ঠিক আছে, আচ্ছা ড্যাশবোর্ড ভিউ .php আমরা দিলাম, তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড ভিউ। তো এখানে আমরা জাস্ট লিখি দিস ইজ ড্যাশবোর্ড। ক্লিয়ার? এখন আসেন, আমি তো সব কিছু বললাম, employee.info, আর এখানে কি দেবো আমি? ড্যাশবোর্ড ভিউ, তাই না? ড্যাশবোর্ড না কোনো এক্সটেনশন দেওয়া দরকার নেই। ক্লিয়ার? এখন আসেন, আমি এই পেজে অ্যাক্সেস করব কিভাবে? এই পেজে অ্যাক্সেস করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে index.php, কারণ index.php এখন পর্যন্ত আমি রিমুভ করি নাই। আমরা আরও 2-3 ক্লাস পরে দেখবো যে index.php ছাড়া কীভাবে আমরা কাজ করব। ঠিক আছে, এবং দিব স্ল্যাশ দিয়ে আমার কন্ট্রোলারের নাম লিখতে হবে। আমার কন্ট্রোলারের নাম কি? এমপ্লয়ি ইনফো। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখলাম এমপ্লয়ি ইনফো, EMPLOY, এমপ্লয়ি INFO, এমপ্লয়ি ইনফো। ঠিক আছে, এন্টার দিই। কি দেখাচ্ছে আমার? হ্যাঁ না ঠিকই তো আছে, এমপ্লয়ি ইনফো ঠিকই তো আছে। অন লাইন নাম্বার 8, এটা কি ভুল হয়েছে? ও যে ইয়েটা পড়ে নাই, যে এখন আমার পেজ নট ফাউন্ড দেখাবে, কি ব্যাপার? এই যে আবার কি ভুল? লাইন নাম্বার 9। ও আবার ওই যে ক্লাসের ব্র্যাকেটটা, আচ্ছা ব্র্যাকেট কি সব ডিলিট হয়ে গেছে নাকি? ও ওই যে এখানে ডিলিট হয়ে গেছে অনেক কিছু। আচ্ছা এবার মনে হয় ঠিকঠাক আছে। তা দেখেন আমাকে কি দেখাচ্ছে? পেজ নট ফাউন্ড, তাই না? কারণ সে তো কন্ট্রোলারে গেছে। এখন কন্ট্রোলারে তো গেছে, কন্ট্রোলার মানে এই কন্ট্রোলারটা, কন্ট্রোলারের মধ্যে কোন পেজটাকে সে কল করবে? এই পেজটাকে কল করবে না? এই পেজের মেথডের নাম কি? ড্যাশবোর্ড না? এখন আমাকে তাহলে ওখানে লিখতে হবে ড্যাশবোর্ড। আমি index.php কেন দিলাম এখানে? আমি ঠিক বুঝতেছি না। কারণ এই কন্ট্রোলার ওইগুলো সব তো index.php হয়ে আসতেছে আপনার কাছে, তাই না? ওই পেজটাই তো আপনার, এই যে পেজটা যেটা দেখতেছেন এটা তো index.php পেজ। এই পেজের মধ্যে আপনার কন্ট্রোলার ভিউ থেকে সব ডাটা নিয়ে আসতেছে, ওরা তো আর থাকতেছে না, তারা ডাটা দিয়ে দিচ্ছে আপনাকে index.php তে। এই জন্য index.php আমরা এখানে দিলাম। অবশ্য ফাইনালি আমরা index.php টা রিমুভ করে দেব। ওখানে দেখতেছি যে index.php সম্পূর্ণ আলাদা একটা আলাদা, হ্যাঁ ওই আলাদা ওখানে কোড করাই আছে। ওকে এটার ভিতরে কিভাবে আসলো এটা এখনো মাথায় আসে নাই। মানে index.php তে তো আমাকে কানেক্ট হতে হবে, তাই না? সে তো আমাকে index.php তে সবকিছু রিটার্ন করতেছে। কানেকশন নাই। হ্যালো, হ্যাঁ এই তো কি অবস্থা? কই কটা দিকে যাচ্ছ তুমি? তাই আচ্ছা ঠিক আছে, কে যাবে সাথে?
ঠিকানার কি আছে পুরা? হ্যাঁ, ঠিকানাটা কি আছে? আরে আমার কাছে থাকলে কি হবে, আমি যাচ্ছি, যাবা তো তুমি। সেটাই, ওটাই। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আমি ক্লাসে আসছি। আচ্ছা ওকে, তো index.php-তে আসছি। এখন এমপ্লয়ি ইনফো ক্লাসে গেলাম। এমপ্লয়ি ইনফো ক্লাসে যাওয়ার পর আমাকে এখানে মেথডের নামটা লিখতে হবে কি, -board, ড্যাশবোর্ড। একটু কনফিউজিং লাগবে যে একটা পেজে যাওয়ার জন্য আমি এভাবে কি ইউআরএল এর ডেটাগুলো দিব, এগুলো জাস্ট আমরা এখন শিখতেছি, ঠিক আছে, এগুলো দেওয়া লাগবে না। এই দেখেন কি দেখাচ্ছে, দিস ইজ ড্যাশবোর্ড। তার মানে কি ইউআরএল এ কিভাবে কাজ করতেছে সে, প্রথমে এটা হচ্ছে কি কন্ট্রোলার, স্ল্যাশ হচ্ছে কি আপনার মেথড, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আসেন, আমার এই ড্যাশবোর্ড যদি আমার মেথডটা না থাকতো, মেথডের নাম যদি আমি ইনডেক্স দিতাম, ইনডেক্স, তাহলে দেখেন আমাকে মেথডের নাম কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ, আমি জাস্ট কন্ট্রোলার দিলেই সে কিন্তু আমার এই পেজটা আমাকে দেখাচ্ছে। এখন আমাকে কিন্তু মেথডের নাম দিতে হচ্ছে না, কারণ ওটা ইনডেক্স ফাংশনের মধ্যে দেওয়া আছে। এতটুকু কি ক্লিয়ার নাকি? হ্যাঁ, আরেকবার কোনটা? এই পুরোটা? এটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার নিলাম আমরা, আমাদের কন্ট্রোলার। ওকে, এগুলো তো সব ঠিক, তাই না? আমি একটা ফাংশন নিয়েছিলাম যেটার নাম দিয়েছিলাম ড্যাশবোর্ড। এই ফাংশনের কাজটা কি? ফাংশনের কাজ হচ্ছে দিস লোড ভিউ পেজ। কোন পেজটা সে লোড করবে? ভিউ পেজটা, কারণ আমাকে তো ভিউটা দেখাতে হবে, নাহলে তো কেউ ডাটা নিতেও পারবে না, দিতেও পারবে না। তো ভিউটা আমরা দেখাচ্ছি দিস লোড ভিউর মাধ্যমে। এখন আমি তো এটা এই কন্ট্রোলার আমি অ্যাক্সেস করব কিভাবে? এই কন্ট্রোলার আমি অ্যাক্সেস করব index.php আমাকে দিতে হবে, তারপর আমাকে দিতে হবে কন্ট্রোলারের নাম দিলাম, তারপর স্ল্যাশ দিয়ে দিতে হবে আমার মেথডের নাম। আমার মেথডের নাম কি? ইনডেক্স। দেখেন এই পেজটি দেখাচ্ছে। সো মেথডের নাম যদি আপনার ইনডেক্স থাকে, তাহলে ইনডেক্স না দিলেও সে কিন্তু কাজ করবে, ঠিক আছে? এখন মনে করেন যে এখানে আপনি আরেকটা মেথড আছে আপনার কাছে, হ্যাঁ, আপনি অন্য পেজ দেখাতে যাচ্ছেন, তাহলে লেখেন পাবলিক ফাংশন কি, এখন লেখেন ড্যাশবোর্ড। এখানে আপনি অন্য একটা পেজ দেখাতে যাচ্ছেন, লাইক আমরা যে ওয়েলকাম মেসেজটা দেখাই, ঠিক আছে? আমরা কি লিখবো? দিস লোড ভিউ ওয়েলকাম। এই যে ওয়েলকাম অটোমেটিক্যালি চলে আসছে, কোডিং কোড অপশনের সুবিধা হচ্ছে এটা, অটোমেটিক্যালি চলে আসতেছে, ঠিক আছে? তাহলে এখন দেখেন, যখন আমি কন্ট্রোলার আছে আমাকে পেজ দিচ্ছে, বাট স্ল্যাশ দিয়ে যখন আমি ড্যাশবোর্ড লিখতেছি, ড্যাশবোর্ড যখন লিখছি তখন সে আমাকে ওয়েলকাম মেসেজটা রিটার্ন করছে, ওয়েলকাম মেসেজ পেজটা। ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে জাস্ট কন্ট্রোলার অ্যান্ড ভিউর মধ্যে ইন্টারাকশন। বুঝেছি আমরা নাকি? ক্লিয়ার? না, এখানে ফাইলের ড্যাশবোর্ড.php দিচ্ছেন, দেন না, আপনি যদি ড্যাশবোর্ড দিচ্ছেন কোথাও না কোথাও আপনাকে দেওয়া লাগবে। এতটা কি ক্লিয়ার? প্রবলেম আছে কারোর? ওকে, প্রবলেম না থাকলে ভালো। এখন আমরা কিন্তু জাস্ট দেখলাম কোডিগনেটর কীভাবে কাজ করে। কোডিগনেটর কিন্তু কনফিগার এখনও করা হয় নাই আমাদের, ঠিক আছে? এটা জাস্ট আমরা দেখলাম যে কীভাবে কাজ করে। ওকে, আমরা যখন কাজ করবো ডেটাবেস নিয়ে তো আমরা কাজ করবো, তাই না? ডেটাবেস ছাড়া তো আমরা কাজ করবো না, ফর্ম ভ্যালিডেশন নিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, কোডিগনেটর ফোল্ডারটা ইনস্টল করার পর প্রথম যেটা ইম্পর্টেন্ট কাজ, যেটা আমরা করি নাই, সেটা হচ্ছে কনফিগে যেতে হবে, কনফিগার করার জন্য, ঠিক আছে? কনফিগার করার জন্য যে এটা সেটআপ মেটআপ ডেটাবেস তো সিলেক্ট করে দিতে হবে, MySQL না MS SQL সার্ভার, কোন কোন লাইব্রেরি নিয়ে আপনি কাজ করবেন, কোন কন্ট্রোলার আপনার অটোমেটিক্যালি লোড হবে, সেগুলো সব কিছু নিয়ে তো আপনি কাজ করবেন, তাই না? তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি কনফিগের মধ্যে কি আছে, অনেকগুলো ফাইল আছে, তাই না? আমরা কোন কোন ফাইল আছে? হ্যাঁ, আমরা কোন কোন ফোল্ডার নিয়ে কাজ করব? রাউটস, তারপর হচ্ছে কনফিগ, অটোলোড এন্ড ডেটাবেস। এই চারটা নিয়ে আমরা কাজ করব, আরগুলো খুব বেশি একটা লাগবে না, চারটা নিয়ে কাজ করব। অটোলোডে কি? অটোমেটিক্যালি কোন কোন লাইব্রেরি লোড হবে যেটা আপনার কল করা লাগবে না, কানেক্ট করে মানে শুরু হওয়ার সাথে সাথে সে লোড হয়ে যাবে। config.php তে কিছু আসলে আমরা দেখব, database.php তে আমরা কোন ডেটাবেস ইউজ করব, কোন সার্ভারের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড সেটিং করতে হবে আমাকে কানেক্ট করার জন্য, যা যা লাগবে এটা আমাকে এখানে দিতে হবে। রাউটসে কি করব আমরা? রাউটসে যে
কন্ট্রোলার একটাতে যাব বাট দেখাবে আরেকটা। এখানে আমরা আসলে যখন দেখবো তখন বুঝবো। আমরা এখন কোথায় যাব? অটো লোডে আসি, সরাসরি আমরা অটো লোডে যাব, ঠিক আছে? আচ্ছা, অটো লোডে আসলাম। অটো লোড কোডের মধ্যে এখানে ডিটেইলস দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবেন যে অটোমেটিক্যালি সে কোন কোন লাইব্রেরি নিয়ে কাজ করবে। এখানে দেখেন বলাই আছে লাইব্রেরি কি কি। ওই যে আমরা লাইব্রেরি ফোল্ডারে গেছিলাম না, এইগুলাই আপনাকে এখানে দিতে হবে। যে লাইব্রেরি নিয়ে আপনি কাজ করতে চান ওই লাইব্রেরির নামটা আপনাকে এখানে দিতে হবে। দেখেন ডেটাবেস দেওয়া না, কমেন্টে দেওয়া, মানে ফর এক্সাম্পল দিচ্ছে ডেটাবেস। এখানে দেখেন ডেটাবেস আছে না? কই নাই তো। আরে আমরা কি সিস্টেমে ছিলাম? সরি, কি হয়ে গেল ওটা? আরে এটা না তো, এই লাইব্রেরি তো না, এই যে এই লাইব্রেরি, সরি, এই দেখেন ডাটাবেস ডট পিএইচপি কনফিগের মধ্যে যেটা আছে সেই ও তাদের ওই লাইব্রেরিটা সেইখানে নিয়ে আসবে ডাটাবেস, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার সেশন আছে, তারপর হচ্ছে আপনার এক্সএমএল আরপিসি আছে, এগুলার লাইব্রেরিটা আপনার এখানে লিখতে হবে। লাইব্রেরি কোনটা নিয়ে কাজ করতে চান, তো আমরা তো ডাটাবেস নিয়ে অবশ্যই কাজ করব, তাই না? এই জন্য আমরা ডাটাবেস লাইব্রেরিটা এখানে লোড করি, ডাটাবেস, ক্লিয়ার? দেন কমা দিয়ে যদি আমরা সেশন নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে এখানে কমা দিয়ে সেশন দিতে হবে, ক্লিয়ার? এরকম অনেকগুলো লাইব্রেরি আছে যেটা আমরা এখানে দিতে পারি। তো আমার যেটা হচ্ছে লোড হওয়ার সাথে সাথে আমার ডাটাবেস লাইব্রেরিটা দরকার, এই জন্য আমি অটোমেটিক লোডের মধ্যে দিয়ে আসছি। আরগুলো যে লাইব্রেরি আছে সেটা আমরা কখন লোড করবো? যখন আমার দরকার হবে তখন। ফর্ম ভ্যালিডেশন কখন আমার দরকার হয়? ডাটা দেখার জন্য না ডাটা দেওয়ার জন্য? দেওয়ার জন্য। তার মানে সবসময় ইউজ হচ্ছে না, অনলি একটা কাজ ইউজ হচ্ছে। যখন আমি ডাটা সাবমিট করব, সেভ করব, তখন আমি ওই লাইব্রেরিটা লোড করব। আদারওয়াইজ তো আমাকে লাইব্রেরি লোড করা, আমার প্রসেস টাইম শর্ট করার কোনো দরকার নেই, তাই না? তো আমাদের ডাটাবেস দরকার, আমরা অনলি কি করলাম? ডাটাবেসটা নিলাম এবং সেশনটাও নিব। সেশন একটা সমস্যা আছে, এই জন্য আমরা পরে নিব সেশনটা, ক্লিয়ার? লাইব্রেরি তো আমাদের নেওয়া শেষ। এখন আসেন যে হেল্পার। হেল্পার জিনিসগুলো কি? ফর্ম ভ্যালিডেট করার জন্য, তারপর হচ্ছে যে ইউআরএলটা আরও সুন্দরভাবে স্ল্যাশ স্ল্যাশ করে দেখানোর জন্য আমরা কিছু হেল্পার নিব, যারা আমাদেরকে হেল্প করবে, কিছু স্পেসিফিক কাজ করার জন্য আমাদেরকে হেল্প করবে। তার মধ্যে দেখেন ইউআরএল, তারপর হচ্ছে ফাইল আপলোডিংয়ের জন্য ফাইল নিতে পারি, ইউআরএল নিতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে নিয়ে রাখি জাস্ট ইউআরএলটা। ফাইল নিয়ে আমরা এখন কাজ করছি না, যেন আমরা ফাইল নিচ্ছি না। এখানে কি শুধু ইউআরএল এবং ফাইল এই দুটো অপশনই আছে? না না না, আরো আছে এখানে। হেল্পারের মধ্যে অনেক কিছু আছে, এই দেখেন এখানে হেল্পারসের মধ্যে কই গেল, এই যে হেল্পারসের মধ্যে এখানে যতগুলো ফাইল আছে এই ফাইলগুলো আপনি কিন্তু এখানে নিচ্ছেন। এই দেখেন ইউআরএল হেল্পার দেওয়া আছে না, এই যে দেখেন ইউআরএল নিচ্ছেন, ঠিক আছে? টেক্সট হেল্পার মানে হচ্ছে টেক্সট, মানে স্ল্যাশে আন্ডারস্কোরের আগে যে পার্টটা সেই পার্টগুলো আপনি এখানে নেবেন আর কি, বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার এতটুক? ওকে, আমাদের অটো লোডের কাজ শেষ, যে আমি কোন কোন জিনিসগুলো অটোমেটিক্যালি লোড করব। সেভ করি, এটাকে আমি কাট করে দিই, এটা আমার আর লাগছে না, ক্লিয়ার? এখন আসুন কনফিগ ডট পিএইচপিতে। কনফিগ ডট পিএইচপিতে আমাকে বেস ইউআরএলটা দিতে হবে, যে আমার বেস ইউআরএল কোনটা, যেটা আমার সবসময় মানে ঢুকলে যেটা আমাকে দেখাবে কোনটা, রাইট? ডোমেইন নেমটা। আমাদের ডোমেইন নেম কোনটা? এতটুক না? কারণ আমাদের তো এখন ডোমেইন নেম নাই, আমাদের ডোমেইন নেম হচ্ছে এতটুক। এটাকে কপি করি, আমরা পেস্ট করে দিই, এবং দেখবেন যে পাশে আপনি স্ল্যাশ দিচ্ছেন কি দেন নাই। এখানে যদি স্ল্যাশ দেন, পরবর্তীতে কানেক্ট করার জন্য স্ল্যাশ দেওয়া লাগবে, মানে এটা আমরা পরে দেখবো আর কি, এটা এখন বুঝতে পারবো না। যাই হোক, এটা হচ্ছে আমাদের বেস ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে এখানে মনে হচ্ছে যে ইন্ডেক্স ডট পিএইচপি থাকবে কি না, আমরা ধরে নিই হ্যাঁ ইন্ডেক্স ডট পিএইচপি থাকবে, কারণ কিছু সিস্টেম আছে ওটা আমরা পরে দেখবো যে ইন্ডেক্স ডট পিএইচপি কীভাবে রিমুভ করবো। তারপর আর যা যা আছে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশই থাকবে, আর হচ্ছে ক্যারেক্টার সেট তো UTF-8, এটাই নর্মালি ফলো করা হয়, তো UTF-8ই থাকবে। আর বাদ বাকি আমাদের এখানে আর কোনো কিছু, এখানে অ্যালোগেটার এগুলো আমাদের কোনো কিছুই, এখানে আমাকে আর কোনো কিছু আপাতত চেঞ্জ করতে হচ্ছে না। এনক্রিপশন কি আমরা কখন দেবো? যখন আমরা সেশন নিয়ে কাজ করবো তখন। ওখানে আমরা আমাদের একটা লাইব্রেরি ছিল না, সেশন, ডাটাবেস সেশন দিলে এখানে আমাকে একটা কি দিতে হতো, কি আপনার যা ইচ্ছা তাই। এই কি এর উপর ডিপেন্ড করে সেশন, যে বললাম না সেশন ডাটাটা এনক্রিপ্ট হয়, এটা হচ্ছে কোডিং ডাটার নিজস্ব অ্যালগোরিদম দিয়ে আপনার এটার উপর এই যে কয়েকটা ক্যারেক্টার দিচ্ছে না, এই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে সেগুলো ওটাকে কিন্তু এনক্রিপ্ট করবে, ক্লিয়ার? এটা আপাতত ফাঁকা। সেশন দিলেই আপনাকে এটা দিতে হবে, আদারওয়াইজ সেশন কিন্তু কাজ করবে না, এরর দেখাবে।
ওকে কমপ্লিট। এখানে আমাদের আর কোনো কাজ নেই। সেশন এক্সপাইরেশন টাইম এখানে দেওয়া আছে 7200, এটা হচ্ছে 7200 মিনিট। 7200 মিনিট কত দিন হয়? মিনিট হ্যাঁ। এটা কি মিলিসেকেন্ড? না মিনিট, তাহলে তো 7 সেকেন্ডে আপনার আউট হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে মিনিট। সেকেন্ড কত? আর দাঁড়ান, কি ও সরি, সরাসরি এখানে ক্যালকুলেটার ইউজ করতেছি। 120 120, হ্যাঁ 120 সেকেন্ড ডিফল্ট, 120 সেকেন্ড, সরি 120 সেকেন্ড বলতেছি, 120 মিনিট। হ্যাঁ 2 ঘন্টা থাকবে, আদারওয়াইজ ওটা আবার আপনার নষ্ট হয়। এটা ইচ্ছা করলে আপনি বাড়াই দিতে পারেন, আপনার যত ডিফল্ট হচ্ছে 7200, ঠিক আছে? তো এখানে আমাদের আর কিছু দিতে হবে না, আমাদের কনফিগটাও এন্ড ক্লিয়ার এতটুকু। এরপর আসেন ডাটাবেজে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ডাটাবেজের এখানে সব জায়গায় দেখেন এটা দেওয়া আছে, কেন? ডিরেক্টলি আপনি এটাতে যাতে অ্যাক্সেস করতে না পারেন। রাইট, কনস্ট্যান্ট কোনটা? এইগুলা সবগুলো দেওয়া হবে এখানে দেখেন, এগুলো সব দিয়া সেশনের মতো না, হ্যাঁ। স্টার্টের মতো। কোনটা? হ্যাঁ ওইরকম, ইয়েস। দ্বিতীয় এই যে আমি একটু আগে অ্যাক্টিভ রেকর্ড ডিজাইন প্যাটার্ন বললাম না, এই ডিজাইন প্যাটার্নই হচ্ছে অ্যাক্টিভ রেকর্ড, জাস্ট তার ভ্যারিয়েবলের নামটা দিছে। এখানে দেখেন আপনি কোয়ারি ডাটাবেসের সাথে আপনি সার্ভারের সাথে কানেক্ট হবেন, একটা ডিফল্ট সার্ভার, মানে আপনি একটা সার্ভারের সাথে কানেক্ট হবেন। 2টা 3টা যদি থাকে সেটা অ্যাডভান্স পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? ওটা আমরা শেষে আমি ওটার ব্যাপারে বলে দেবো। হোস্ট নেম, আমাদের হোস্টের নাম কি? লোকাল হোস্ট, ওকে। ইউজার নেম কি আমাদের? রুট। পাসওয়ার্ড কি? নাই। ডাটাবেসের নাম কি? স্টুডেন্ট মনে হয়, নাকি স্টুডেন্টস কি? আমরা আলাদা একটা ডাটাবেস করবো এমপ্লয়ি, সেটা আমরা পরে এখানে দিব, ঠিক আছে? আমরা কোন ড্রাইভার নিয়ে কাজ করবে? মাইএসকিউএল। পিডি নিয়ে কাজ করলে পিডিও দিবেন। মাইএসকিউএল না ডাটাবেস তো হচ্ছে আপনার মাইএসকিউএল, তাই না? এই যে আপনি মাইএসকিউএলের কোনো কোডই লাগবে না এখানে, আমি কিন্তু কোড লাগবো কোঅর্ডিনেটরের, সে ওটাকে মাইএসকিউএলে কনভার্ট করে নেবে। তারা কিন্তু ব্যাক এন্ডে পিডিও দিয়ে কাজ করছে, বুঝতে পারছেন? পিডিও দিয়ে কাজ করছে, কারণ আমাদের পিডিও সবগুলোর সাথে কানেক্ট হতে পারছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের ডিবি প্রিফিক্স মানে হচ্ছে ডাটাবেসের কোনো প্রিফিক্স থাকবে কিনা। যেমন আপনি আপনার প্রজেক্টের নাম দিয়ে দেন, আন্ডারস্কোর দিয়ে ডাটাবেসের নাম দিলেন, যেটা কোনটা দিবেন এটা এখানে দিয়ে দেবেন, তো আমরা কোনো কিছু দিচ্ছি না। পি কানেক্ট মানে কি? ডিবি প্রিফিক্স হচ্ছে আমরা তো ডাটাবেসের নাম দিলাম জাস্ট এমপ্লয়ি, ডাটাবেসের নাম দিলাম আমার কি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা এমপ্লয়ি ম্যানেজমেন্ট। আপনি চাচ্ছেন যে না আমার অর্গানাইজেশন নামও আগে দিব, আপনি টেক ভিউ আন্ডারস্কোর এমপ্লয়ি ম্যানেজমেন্ট এইভাবে আপনি ক্রিয়েট করবেন ডাটাবেস, ঠিক আছে? তার মানে যে আপনার প্রিফিক্সটা আসছে না হ্যাশের আগে, সেটা আপনাকে এখানে দিতে হবে। তাহলে আপনাকে বারবার ডাটাবেসে কানেক্ট হওয়ার জন্য ওটা দিতে হবে না, ওই যে টেক ভিউ আন্ডারস্কোর এটা দিতে হবে না, সে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা, পি কানেক্ট হচ্ছে আপনার পারসিস্টেন্ট কানেকশন। কানেকশন মানে কি? কানেক্ট হওয়ার পরে সে কিন্তু কানেক্টেড থাকবে, ঠিক আছে? তার মানে কি আপনি ডাটাবেস যখন ডাটা যখন নিয়ে আসতেছে তখন সে কানেক্ট হয়ে আবার কি হয়ে যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ডাটা দেওয়ার পরে। তার মানে কি আপনি যতবারই ডাটা আনবেন ততবার তাকে বারবার কানেক্ট হতে হচ্ছে, বারবার কানেক্ট হতে আপনার প্রবলেম হচ্ছে না। পি কানেক্ট মানে হচ্ছে পারসিস্টেন্ট কানেক্ট, মানে কি ট্রু। তার মানে কি সে একবারই কানেক্ট হবে এবং অফ না করা পর্যন্ত সে কানেক্টেডই থাকবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পারসিস্টেন্ট কানেক্ট। ডিবাগ দেখাবে কিনা? ডিবাগ মানে কি? ডিবিতে যদি ডাটাবেস রিলেটেড কোনো কোড আপনি যদি ভুল করেন সে ওই এররটা দেখাবে কিনা, এটা হচ্ছে আপনার ডিবি ডিবাগ ট্রু। ফলস করে দিলে সে আপনাকে আর ইয়েগুলো দেখাবে না। তারপর যে ক্যাশ অন, আরও অনেক জিনিস আছে, ক্যারেক্টার সেট, ইটিএফ8, তারপর হচ্ছে ডিবি কলেট, ওই যে কলেটেশন আমি পড়াইছিলাম না যে কেন আমি জেনারেল সিআই দিব এইগুলা, ঠিক আছে? অটো ইউনিট, তারপর স্ট্রিকটন। আচ্ছা, অটো ইউনিট মানে কি? অটোমেটিক কমিট করবে, অটোমেটিক্যালি কমিট করবে। এগুলা অ্যাডভান্স আছে, এগুলো আমরা একটু পরে দেখবো। আপাতত আমাদের দরকার হচ্ছে জাস্ট এটা। হ্যাঁ, সোয়াপ প্রি, এটা আমি ঠিক বলতে পারি না এটা কেন এটা দিচ্ছে আর কি, দেখতে হবে। এখানে অনেক ফাংশন আছে এক্সট্রা। এই যে স্ট্রিকটন, এটাও কেন ইউজ করছে এটা দেখতে হবে যে কেন এগুলো ইউজ করা আসলে, ঠিক আছে? আমাদের মেন হচ্ছে লোকাল হোস্ট, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আর ডাটাবেস, আর হচ্ছে ডিবি ড্রাইভার, এগুলো হচ্ছে আমাদের মেন। ওকে ফাইন, আমাদের ডাটাবেস কানেকশন শেষ। দেখেন আমাকে বারবার আর কোনো ডাটাবেস কানেক্ট কিচ্ছু করতে হবে না, ক্লিয়ার? অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। আচ্ছা, এখন আসেন এমপ্লয়ি ইনফো ডট পিএইচপিতে। আমাদের কাজ শেষ, কিন্তু কনফিগারেশন শেষ, আমাকে আর কোনো কনফিগারেশন করতে হবে না, ক্লিয়ার? এখন আসেন রাউটস। হ্যাঁ, রাউটসটা দেখাবো একটু পরে। আচ্ছা, কন্ট্রোলারে আসি আমরা, আমাদের কাছে তো টাইম আছে।
সবার ইম্পর্টেন্ট কি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম ভ্যালিডেট করা, তাই না? ফর্ম ভ্যালিডেট করাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনো স্কিল না, হ্যাঁ, ইঞ্জেকশন না। রাইট, ওইগুলো পরে আমরা আগে ফর্ম ভ্যালিডেট করা লাগবে, ফর্ম আমরা কীভাবে ভ্যালিডেট করবো। ওকে ফাইন। তো এখানে আমাদের একটা ইন্ডেক্স পেজ নিব, যে ইন্ডেক্স পেজে কী দেখাবে, ড্যাশবোর্ডটা আমাকে দেখাবে, ড্যাশবোর্ড ভিউটা আমাকে দেখাবে। তো আমার ড্যাশবোর্ড ভিউ কোনটা, এটা। এখানে আমি একটা ফর্ম ক্রিয়েট করব। কি ফর্ম ক্রিয়েট করব, আমাদের আগের প্রজেক্টের ফর্ম। আগে থেকে একটা ফর্ম নিয়ে আসো। ও হ্যাঁ, আগে ওইটাই তো আমি খুঁজতেছি, আগের ফর্মটা আমাদের ক্রিয়েট করা ছিল না, কোনটা যেন, লগ ইন, এটা না? হ্যাঁ, এটাই তো ড্যাশবোর্ড ডট পিএইচপি না? ও আচ্ছা, হ্যাঁ, ইন্ডেক্স ডট পিএইচপি। অন হয়েছে নাকি? এগুলো তো ওপেন হবে। কি ব্যাপার, আছে না কেন? নোট পেডে ওপেন করবে, আমরা তো কপি করবো জাস্ট। ভুললেও এটা না, পিএসপি কোড নিয়েন না, ঠিক আছে? জাস্ট আমরা এতটুকু নিব। আমরা এখন অ্যাসেটসেরও একটা কাজ করব। এটা একটা জাস্ট কপি করলাম, কোথায় পেস্ট করব, এখানে আমি পেস্ট করবো। কপি পেস্ট আমার শেষ, ঠিক আছে? এখন আসেন আমরা কোথায় যাব, ওই যে ঠিক এটাই তো থাকবে, তাই না? ইন্ডেক্স থাকবে। এই যে আমার পেজটা চলে আসছে। আমাদের সিএসএসটা কোথায় দেওয়া, এই যে এখানে আমার সিএসএসটা দেওয়া। বাট আমি কি বলছিলাম, আমার সিএসএসটা কোথায় থাকবে, আলাদা একটা ফোল্ডারে থাকবে সিএসএসটা। তো এটা কেন থাকবে না, কারণ হচ্ছে আমি সিএসএস তো ডাউনলোডই করি না, সিএসএস তো আমার উপরে আছে, মানে সিডিএনে আছে, সো আমার দরকার নেই, এটা এখানে থাক। আচ্ছা, এখানে আমার আছে ইউজার, দরকার হলে ধরে নিতে, মানে দরকার হবে হিসেবে জিনিসটা একটা। হ্যাঁ ওটা তো আমি দেখাবো, ওটা আস্তে আস্তে, এই জন্য আমি এটা দেখাতে চাচ্ছি না এখন, ওটা আমরা স্লোলি দেখাবো, তাহলে জিনিসটা বুঝতে অনেক ভালো হবে আপনাকে। ওটা টেনশন করে না, আমার যতটুকু আপনাদের আছে কোর্সে ওটা তো আমি দেখাবোই, ওটা তো মাস্ট, ওটা তো হচ্ছে ফরজ, ঠিক আছে? এরপর আপনাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমি নতুন আরও অনেক জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, যাই হোক, তো এখানে আমরা ডাটাটা ফার্স্টে আমাকে শিখতে হবে ক্রিয়েট করা, মানে ডাটা আমি কীভাবে ইনসার্ট করবো, ঠিক আছে? আমি ফর্মকে কীভাবে ভ্যালিডেট করবো সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে আমরা দুইটা না, আমরা 3-4টা নেই। তো এখানে আমরা কী নিয়েছি প্রথমে, আচ্ছা এখানে আমরা কী দিয়েছি, ফর্ম কোথাও দেওয়া আছে না, এই যে ফর্ম মেথড পোস্ট দেওয়া আছে, এগুলো আমার লাগবে না, এটা আমি পরে আমি এটা চেঞ্জ করছি। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তাই না? এখানে আমি আরও কয়েকটা জিনিস নিই, পেস্ট অন গ্রুপ ইউজার নেম, এখানে কি দেই, এখানে দেই ইমেইল। ওকে, এখানে নেম কি দেব, ইমেইল। ওকে, আর কি দেওয়া যায়, হ্যাঁ আচ্ছা একটা দিই ইউজার আইডি, হ্যাঁ ইউজার আইডি দিলাম একটা, এখানে কি দেবো, ইউজার আইডি, জাস্ট এই কয়টা, পাসওয়ার্ড, আর ফাইনালি কি করবো, এই বাটনের নাম কি দেবো, ভ্যালু রেজিস্টার, রেজিস্টার। আর এটার নামটা আমরা কি দেবো, রেজিস্টার, অথবা এটার নাম যাই দেন না দিলেও কোনো প্রবলেম নেই, রেজিস্টার। এখন আমাকে ওই যে ইফ সেট হ্যান ত্যান এগুলো, বা না না অন্যান্য কন্ট্রোলারের নামটা আপনাকে অবশ্যই দিতে হবে, বাটনের নাম না দিলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, তো এটার নামটা আমি দিলাম রেজিস্টার। আমরা একটু আউটপুটটা দেখি যে আমার আউটপুটটা কি পোস্ট থাকবে না বললেন? হ্যাঁ হ্যাঁ থাকবে না, ওটা আমি পরে আসছি। এরকম আমার একটা পেজ ইয়া থাকবে, কি বলে, একটা পেজ থাকবে, ফর্ম থাকবে, রাইট, রেজিস্টার করবো। ওকে ফাইন। এখন হচ্ছে আমি এখানে ফর্মটা একটা ইউজ করবো না, এখানে আমি ইউজ করবো কোঅর্ডিনেটরের বিল্ট ইন ফর্মটা কীভাবে নিয়ে আসতে হয়। তার মানে কি, আমাকে পিএসপি লিখতে হচ্ছে, যে বললাম না 5% পিএসপি লিখতে হবে, এই যে 5%টা শুরু ইকো দিতে হবে এবং লিখতে হবে বেস ফর্ম ওপেন। ফর্ম ওপেনটা হচ্ছে তাদের বিল্ট ইন ফাংশন। ফর্ম ওপেন মানে কি, ফর্ম ট্যাগটা ওপেন হচ্ছে, ক্লিয়ার? এই যে ফর্ম ওপেনটা আমি দিচ্ছি না, কাজটা কি হচ্ছে দেখেন,
আমরা কি এখানে ফর্ম কি নেই নাকি লাইব্রেরির মধ্যে ফর্ম নিছি? দেখেন ফর্মটা কিন্তু কাজ করছে না, কাজ করছে, তার মানে আমরা লাইব্রেরিতে ফর্মটা লোড করতে হবে। config.php সরি অটো লোড, ফর্মটা মনে নিয়ে নিই। আমি শুধু ডাটাবেসটা দিচ্ছি। এই যে ইউআরএল আর হচ্ছে পরে হচ্ছে ফর্ম, FORM ফর্ম, ঠিক আছে? যেসব কাজগুলো করবো সব ইয়েস, এখানে হ্যাঁ এখানে নিতে হবে। এখন দেখেন এখন আসছে এরর, আসে নাই, মানে ফর্ম ওপেনটা ওখানে ডিক্লেয়ার করা আছে। হ্যাঁ রাইট, এই জন্য আমাকে ওই লাইব্রেরিটা লোড করে নিতে হচ্ছে, ঠিক আছে? কই গেল, কেন আসছে এটা? আচ্ছা এখন দেখেন আমরা যখন ভিউ পেজ ইনফোতে যাব, ভিউ পেজ সোর্সে যাব, তখন দেখেন এখানে কি ক্রিয়েট হচ্ছে। আমি কি এগুলো দিছি? ফর্মগুলো দিছি? ফর্ম কিন্তু আমি দেনি, সেই পুরাটা এটা বানাই দিচ্ছে আপনাকে। মেথড দেখেন অটোমেটিক্যালি সে কি দিছে, ওই দিতে ক্যারেক্টার সেট দিয়ে দিছে, UTF-8 সব কিন্তু সে আপনার জন্য ক্রিয়েট করে দিচ্ছে। এতগুলো আমাকে লেখা লাগবে না, সে অটোমেটিক্যালি সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। এবং তার অ্যাকশনটা মানে সে কোন পেজটাতে যাবে সেটাও এখানে আপনাকে দিয়ে দিচ্ছে, কোন পেজটাতে সে যাবে, কোন পেজের কোন মেথডে সে যাবে, এটাও সে এখানে আপনাকে কমপ্লিটলি দিয়ে দিচ্ছে। এই জন্য আমি ইকো ফর্মটা দিলাম, বুঝছেন? সে বুঝতেছে কি করে যে আমার সাবমিট শেষে সেই ফর্মটাকে ক্লোজ করতে হবে? হ্যাঁ ফর্ম ক্লোজ যেটা, এটা হ্যাঁ হ্যাঁ এটা সে না না এটা তো আমি বুঝতেছে যে এই জায়গাটাকে ক্লোজ করতে হবে। না, এটা তো আমি দেওয়া আছে আগের থেকে, এটা তো আমি সরাই নাই। অ্যাকশনটা কিভাবে করছে? আসতেছি 1 মিনিট, এই ফর্মটা আমি সরাই দিই। এই ফর্মটা দিব ইকো ফর্ম ক্লোজ। অ্যাকশনটা কি হচ্ছে বলতেছি, ইকো ফর্ম ক্লোজ, ঠিক আছে? এটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিতে হবে। দেখেন একই, এখানে কোনো চেঞ্জ হয়নি, দেখেন ফর্মটা ফর্মই আছে, ওটা থেকে সে ফর্মটা আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনি বলছেন এটা কেন দিছে, অ্যাকশনটা কীভাবে সে বুঝছে, তাই না? আমি কোন পেজে আছি, কোন মেথডে আছি, কোন পেজে আছি, এই পেজে আছি না, এই এমপ্লয়ি ইনফোর মধ্যেই তো আছে, এই জন্য সে ডিফল্ট ওটাকেই ধরে নিচ্ছে। ক্লিয়ার? বাট আমাকে লিখতে হবে যে আমি কোন মেথডের মধ্যে, এটাকে তো ভ্যালিডেট করতে হবে, ভ্যালিডেট তো আমাকে একটা মেথডের মধ্যে করতে হবে, তাই না? তো ওটা তো আমার কই এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই, করছি করি নাই, ওটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। যে এখানে দিয়ে আমার ফর্ম ভ্যালিডেশন কোনটাতে হবে সেটা আমাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? বুঝেন নাই? আমাকে একটা মেথড ক্রিয়েট করতে হবে, রাইট? এখানে কি অ্যাকশন এটা হচ্ছে অ্যাকশন, হ্যাঁ কোন পেজে যাবে সেটা আমাকে এখানে দিতে হবে। সে তো ডিফল্ট নিয়ে নিচ্ছে, কোথায় পর্যন্ত নিচ্ছে, এমপ্লয়ি ইনফো পর্যন্ত নিয়ে নিচ্ছে, ফাইন, এটা তো আমি নিজেও দিতাম, বাট কোন মেথডে ভ্যালিডেট হবে সেটা তো সে নেয় নাই। পোস্ট মেথড এটা না না না, মানে একটা তো ফাংশন থাকবে না ভ্যালিডেট করার জন্য, ইউজারের নাম নিবে, সব নাম নিবে, নাম নিয়ে দেখবে ঠিকঠাক আছে কি না, তারপর না সে আপনাকে ডেটা সাবমিট করবে, এর আগে তো ডেটা সাবমিট করবে না। তো এখানে তো আমাকে ফাংশনটা লিখতে হবে ভ্যালিডেট করার। এখন দেখেন বুঝবেন, UBLSC পাবলিক ফাংশন ফর্ম, আচ্ছা এখান থেকে ভ্যালিডেশন এমপ্লয়ি, সরি নামটা দিয়ে এমপ্লয়ি ভ্যালিডেশন, এবার বুঝছেন? যাই হোক, হ্যাঁ এটা আপনি নিজে বানানো ভ্যালিডেশন, এইখানে ঢুকে সে কিন্তু ভ্যালিডেটটা করবে। এবং এই যে নামটা, এই নামটা আমি কোথায় দিব, এইখানের মধ্যে দিতে হবে। তাহলে দেখেন এখন দেখেন তাহলে কি হচ্ছে, সে আমার অ্যাকশনটা এখানে নিয়ে নিচ্ছে, নেয় নাই? এই দেখেন index.php কোথায় চলে যাবে, এমপ্লয়ি ভ্যালিডেশনে, বাট স্ল্যাশ দিয়ে এমপ্লয়ি ভ্যালিডেশন কোন ক্লাস আছে সেটা দিছি আমি, দেই নাই, তাহলে আমাকে এখন ক্লাসটাও দিয়ে দিতে হবে। ক্লাসটা কি আমাদের এমপ্লয়ি ইনফো, এটা তো আমার ক্লাস, তাই না? ক্লাস স্ল্যাশ মেথড, ক্লিয়ার এতটুকু? তাহলে দেখেন এখন আমাকে এখানে কোন ক্লাসে যাবে, কোন মেথডে যাবে সবই আমাকে এখানে দিয়ে দিচ্ছে, ক্লিয়ার এতটুকু? এটা আরো শর্ট হবে। আচ্ছা এখন দেখেন এই মেথডের মধ্যে আমি সাবমিট বাটনে ক্লিক করলে মেথডটা আমার কাজ করবে, ওই এটা না, রেজিস্টারে ক্লিক করলাম, দেখেন কি দেখাচ্ছে, এমপ্লয়ি ইনফো স্ল্যাশ এমপ্লয়ি ভ্যালিডেশন। এখন এমপ্লয়ি ভ্যালিডেশন নামে যদি আমার কোনো ফাংশন না থাকতো, লাইক ভ্যালিডেশনস দেই, তাহলে আমাকে দেখাতো পেজ নট ফাউন্ড। আরে লোড হচ্ছে কেন, রেজিস্টার কি দেখাচ্ছে, পেজ নট ফাউন্ড, তার মানে মেথডটা সে খুঁজে পায় না। এমপ্লয়ি ভ্যালিডেশন নামের সেই মেথডটা কি পাইছে, খুঁজে পায় না। ওকে ফাইন, তো
আমরা এটাকে ভ্যালিডেট করি। এখন এখানে আপনি যা করবেন সেটা ওখানে দেখাবে সাবমিট করার পর। আমরা ইকো লিখি ইকো, তাহলে দেখেন সাবমিট করার পর সে ওটা এক্সিকিউট করবে, বুঝছো না? তারপরে যদি কিছু দিন ওটাও ওগুলো তো আসতেছে পরে। এখন আসেন এখানে আমাকে ফর্মকে কি করতে হবে, ভ্যালিডেট করতে হবে, বুঝছেন? ফর্ম ভ্যালিডেট করার জন্য ফর্ম ভ্যালিডেশন লাইব্রেরিটা আমাকে এখানে লোড করতে হবে। তো লাইব্রেরি লোড করার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো জিনিসই ভিউ লোড করি, কন্ট্রোলার লোড করি, মডেল লোড করি, লাইব্রেরি লোড করি, হেল্পার লোড করি, আমাকে এটা দিতে হবে দিস লোড। এর মানে হচ্ছে সে লোড করবে, কাকে লোড করবে, লাইব্রেরিকে, তাই না? তাহলে লাইভ আর এই যে দেখেন চলে আসছে লাইব্রেরিকে লোড করবে। কোন লাইব্রেরিকে লোড করবে, ফর্ম ভ্যালিডেশন। এগুলো মাথায় রাখতে হবে লাইব্রেরির নামটা কি, অটোমেটিকলি এখানে চলে আসে। দেখেন ফর্ম ভ্যালিডেশন লাইব্রেরিকে আমি কল করলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? এখন আসেন, এখন আমরা ফর্মকে ভ্যালিডেট করব, ঠিক আছে? ফর্মকে কিভাবে ভ্যালিডেট করব দেখেন, ফর্ম ভ্যালিডেশন কিন্তু আমরা একটা ক্লাস, ফর্ম ভ্যালিডেশন কিন্তু আমরা একটা ক্লাস। এখন আমি ফর্ম ভ্যালিডেশনে অনেকগুলো রুলস আমার আছে মানে ভ্যালিডেট করার জন্য, ঠিক আছে? কিছু মেথড আছে ভ্যালিডেট করার জন্য, সেই মেথডে আমি অ্যাক্সেস করব। কিভাবে দেখেন, $, দিস তো দিবই। এখন দেখেন ফর্ম ভ্যালিডেশন চলে আসছে না, বাট এটা মনে করেন যে নাই। এখন দেখেন ফর্ম ভ্যালিডেশনটা আসবে না, আসছে? ও চলে আসতেছে, মানে ওই যে একবার যে নিশ্চয়ই এটা সে ধরে রাখছে, বাট কাজ করবে না, এরর দেখাবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা আসি ফর্ম ভ্যালিডেশনে আসি। ফর্ম ভ্যালিডেশনের মধ্যে কি কি রুলস আছে দেখেন এখানে দেওয়া আছে, কি কি রুলস আছে। আমাকে কি করতে হবে, রুলটা আগে সেট করতে হবে যে এই যে নির্দিষ্ট একটা কি বলে এটাকে, এই টেক্সট বক্সে আমি কোন ডাটা দিতে পারবো, সেটার হাইট কত হবে, ঠিক আছে? সেটা ডাটাবেস থেকে চেক করবে কিনা, সেখানে শুধু অ্যালফা ডাটা দিতে পারবো নাকি নিউমেরিক ডাটা দিতে পারবো, এরকম আমাদের রুলস থাকে না যে ইমেলই দিতে হবে না, অন্য কিছু দেওয়া যাবে না, এজ মানে নাম্বারই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না, ম্যাক্সিমাম লেন্থ এত হবে, মিনিমাম লেন্থ এত হবে, এগুলো দিতে হবে না। আচ্ছা, এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেট রুলস নামের একটা ফাংশন আছে, সেটা আমাকে এখানে দিতে হবে। এই যে, ঠিক আছে? এরা 3টা প্যারামিটার নেয়। কি কি প্যারামিটার দেখেন এখানে দেখাবেই, ফিল্ড, লেভেল এন্ড রুলস। ফিল্ড মানে কি, কোন ফিল্ডকে আপনি করতে চাচ্ছেন, রাইট, নেমটা, যে ফিল্ডকে আমরা করতে চাচ্ছি, কোন ফিল্ডটা, টেক্সট বক্সের নাম, এই যে যেটা, এই যে এই ফিল্ডটা করতে যাচ্ছি না, তাহলে আমাকে এখানে লিখতে হবে ইউজার নেম। কি লিখবো, ইউজার নেম। তারপর হচ্ছে লেভেল, আপনি এটা এরর কিভাবে দেখাবেন, তো আমরা বড় হাতের ইউজার নেম দিই। এখানে আপনি যাই দেন ওটা হচ্ছে আপনার ইচ্ছা, আর এটা কেন দিব এটা আমি পরে দেখা দিচ্ছি। এরপর ফাইনালি আপনার হবে রুলস। ঠিক আছে, রুলসটা আমরা কিভাবে দিব, কি কি রুলস হবে সেটা আমাকে জানতে হবে। প্রথমটা হচ্ছে রিকোয়ার্ড, যে 1 সেকেন্ড 1 মিনিট, হ্যাঁ, এখানে আমাদের সবকিছু দেওয়া আছে। এখানে কি যেন দেয়, ঠিকই আছে, কমা দিব। এখন এখানে কি মানে রিকোয়ার্ড মানে কি, ওখানে ডাটাটা আমাকে দিতে হবে, ওই ডাটাটা যদি না দেন সে ফর্মটা কিন্তু সাবমিট করবে না। তাহলে আমরা লিখলাম REQUIRED রিকোয়ার্ড, তারপর আমি আর কি দিব, এখানে যে পাইপলাইন সাইনটা দিতে হবে, ওটা কইয়ে দিই, এই সাইনটা দিতে হবে। এখন আমি তাকে বলছি যে এটা ম্যাক্সিমাম LENGTH, ম্যাক্সিমাম লেন্থ থাকবে 15টা, ক্লিয়ার, এবং ম্যাক্সিমাম LENGTH ম্যাক্সিমাম লেন্থ থাকবে 5টা, হ্যাঁ, ও ম্যাক্স মিন হবে, মিন লেন্থ, মিনিমাম লেন্থ থাকবে আমার 5টা। কমা দিয়ে আবার এটা লিখতে, সরি কমা না, ওই যে এই সাইনটা দিয়ে আবার আমরা লিখবো কি, অনেকগুলো রুলস আছে, এখান থেকে আমরা রুলস দেখে দিতে পারি। পাইপলাইন সেটা তো অর হিসেবে, ওটা তো ডাবল দিলে অর হয়, ডাবল ডাবল, এটা অর না, এটা এখানে এন্ড,
রিকোয়ার্ডও থাকবে, ম্যাক্সিমাম লেন্থও এটা থাকবে। এটা তো জাস্ট একটা সাইন সেপারেট করার জন্য, এটা অর বোঝাচ্ছে না বা অ্যান্ড বোঝাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন নিচে আসেন, নিচে অনেকগুলো রুলসের নাম দেওয়া আছে যে কোন রুলস কি কাজে আসে। এই যে ঠিক আছে, রিকোয়ার্ড মানে কি, মিন লেন্থ কি, ম্যাক্স লেন্থ কি, এক্সাক্ট লেন্থ কি, লেস দেন কি, অ্যালফা কি। তো আমরা চাচ্ছি এটা অ্যালফাবেটিক হবে, তো আমরা এখানে কি লিখব, /LPH অ্যালফা। রুলস আমার ক্রিয়েট করা শেষ। আমি একটা রুলসই ক্রিয়েট করি, বা বেশিগুলো রুলস আমি ক্রিয়েট করবো না। ওকে, ওকে ফাইন। এখন এই রুলসটা তো আমি ক্রিয়েট করলাম, রুলসটা আমাকে রান করতে হবে। এখন যে রুলসটা যদি আমার ঠিকঠাক থাকে, রান করলে যদি আমাকে ট্রু রেজাল্ট দেয়, তাহলে আমাকে ডাটাবেসে পাঠাবে, আদারওয়াইজ আমার এই পেজটাতে আমাকে রাখবে। বুঝতে পারছেন? রাইট, কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? ইফ, তাই না? তারপর কি দিতে হবে? এলস। ঠিক আছে, এখন আমি এইগুলা, এটা তো আমি রুলস সেট করছি, এটাকে রান করব কিভাবে? তার জন্য একটা মেথড আছে, দিস ফর্ম ভ্যালিডেশন, একটা মেথড আছে রান। এটা রান করলে সে রান করবে, সে চেক করে করে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা। এটা ইকুয়াল 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 যদি ফলস হয়, তার মানে কি রেজাল্ট ম্যাচ হয় না, যেটা রিটার্ন দিছে সেটা এবং যে রেজাল্ট আসছে সেটা কোনোটাই ম্যাচ হয় না। আসবো? ওকে, যাই হোক, ইকুয়াল ইকুয়াল ফলস হলে সে কোন পেজে যাবে? এই পেজে তো থাকবে, এই পেজে থাকবে না? আচ্ছা, এই পেজটা আমার কোথায় আছে? ইন্ডেক্সে আছে, আমাকে এটা লিখতে হবে, তাই না? ড্যাশবোর্ড ভিউ পেজে তো থাকবে, তাই না? তো এটাকে কপি করে আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, তাই না? কিচ্ছু দেওয়ার দরকার নাই, এখানে এটাই ঠিক আছে, এটা দিলাম, মানে এই পেজে তো থাকবে, অন্য পেজে তো যাবে না। আচ্ছা, তো আমাকে পুরোটা দেওয়ার দরকার নেই। এটা কোন ওটা কোন মেথডের মধ্যে দেওয়া আছে? দিস ইন্ডেক্স মেথডে দেওয়া আছে না, এটা আমি দিয়ে দিলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে সে ইন্ডেক্সে চলে যাবে। ইন্ডেক্সে আসা মানে কি, কোনটাকে লোড করবে? ড্যাশবোর্ড ভিউ পেজ থেকে। ক্লিয়ার কি? এলস যদি ম্যাচ করে, তাহলে সে আমাকে একটা ডাটাবেসে পাঠাবে, বা আমি এখানে জাস্ট কিছু লিখে রাখতেছি, সেভ এমনি। ঠিক আছে, এখন আসি আমরা একটু রান করি। কোনটা? এটাই তো নাকি? দেখেন রিস্টার্ট ক্লিক করতেছি, আমার কোন পেজে থাকতেছে? এই পেজে থাকতেছে না? আচ্ছা, রাইট, ডাটা আমি করিনি। এখানে আমি একটা ডাটা দিলাম SA, আমরা রিস্টার্ট দিলাম, আমার কি গেছে ডাটা? গেলে কিন্তু সেভ দেখাতো, মানে কেন? কারণ আমার দুইটা দেওয়া ছিল। তো আমি এখানে DAF করা দিচ্ছি, মিনিমাম 5টা, তাই না? এবং একটা অ্যালফা নিউমেরিক, এবং ম্যাক্সিমাম 15টা থেকে কমই। আর আমি রেজিস্টার দিই, ট্রু হয়ে গেছে, এই জন্য আমাকে কি দেখাচ্ছে? সেভড, তাই না? এখন আসেন, ইরোর তো আমাকে দেখাবে, তাই না? ইরোর তো আমাকে দেখাচ্ছে না, আমি ইরোর দেখাতে চাচ্ছি। ইরোর কোন পেজে দেখাবে? ড্যাশবোর্ড ভিউ পেজে দেখাবে না ইরোর নাকি? এই পেজটাতে তো দেখাবে ইরোর। তো এখানে নিচে কোনো এক জায়গায় আসি, আমরা নিচে দেখাচ্ছি কোনো এক জায়গায়। এখানে নিলাম একটা ডিভ, এখানে আমি লিখলাম PHP কোড ইকো ভ্যালিডেশন আন্ডারস্কোর ইরোর্স। এটা হচ্ছে কি ভ্যালিডেশন ইরোর্সগুলো সে আপনাকে রিটার্ন করবে। এটা একটা মেথড কোডিনেটরের, বুঝতে পারছেন? কি ইরোর হচ্ছে সে কিন্তু আপনাকে দেখা দিবে। আচ্ছা, তো কিভাবে দেখাবে দেখি, আমরা এখানে আসি একটু। বুঝেন নাই? বুঝছেন? এই দেখেন কি দেখাচ্ছে। আচ্ছা, আমি আবার থেকে আসি, এখানে ফাঁকা, রেজিস্টার দিলাম, কি দেখাচ্ছে? দ্য ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আপনি দিচ্ছেন এটা কি আপনি দিচ্ছেন? সেই দিচ্ছে। এই যে ইউজার নেম, এইটা এই যে ওই যে বললাম না, যেটা আমি বলি না, এটা আমি ইউজার নেম, এই ইউজার নেমটা হচ্ছে এই ইউজার নেমটা। হ্যাঁ, ড্যাশবোর্ড ভিউতে এই যে ওই ইউজার নেমটা, এই ইউজার নেম। এখন আপনি এখানে যা চেঞ্জ করবেন ওখানে দেখাবে, মানে লেভেল। হ্যাঁ, যে স্টাইলে দিবেন ওই স্টাইলে দেখাবে। এটাকে ধরেন আপনি দিলেন P, এটাকে দিলেন P, আমি সরি P না B করেন, বোল্ড। জানি না বোল্ডটা কাজ করবে কিনা এখানে, বা কিছু বোল্ড হয়ে গেল।
ফিল্ড নেম ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। এখন আমি নাম দিছি একটা, মানে আমি তো কিছু দিছি, রেজিস্টার দেই, সেখানে বলতে জানেন ইউজার নেম ফিল্ড মাস্ট বি অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার্স ইন লেন্থ। ওই যে ওইখানে 5 ক্যারেক্টার্স দেওয়া আছে, এখানে দেখা দিচ্ছে। আপনাকে কিছু করতে হচ্ছে, কোনো ইফেলস লিখতে হচ্ছে, কোনো কিছু লিখতে হচ্ছে না। এখন আসেন আমরা SADAF 5টাই আছে, বাট 1 2 3ও দিয়ে দেই এবং রেজিস্টারে ক্লিক করি। সে কি বলতেছে, ইউজার নেম ফিল্ড অনলি কন্টেন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার্স, ঠিক আছে। ওকে, সব ঠিকঠাক আছে। আমি 15টার বেশি লেটার দিই, তাহলে সে আমাকে কি দেখাচ্ছে, 15 ক্যারেক্টার্স ইন লেন্থ। হ্যাঁ, রাইট। সব ইনফরমেশন অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। ইয়েস, সবই অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসতেছে। এখন আপনি ডেটাবেজের কোনো ফিল্ডের সাথে যদি ম্যাচ করতে চান, তাও আপনি ম্যাচ করতে পারবেন। ডেটাবেজের কোনো ফিল্ডের সাথে ম্যাচ যদি করতে চান, তাও পারবেন। সেটা হচ্ছে, আমরা এখানে আসি, এটা কি যেন একটা ইজ ইউনিক দিয়ে টেবিল দিতে হবে, ডট দিয়ে ফিল্ডের নামটা দিতে হবে, ঠিক আছে। এটাকে আমি কপি করি, এখানে নিয়ে আসি। মানে ফিল্ডে চেক করতে চাচ্ছি যে এই ইউজার নেমের কোনো ইউজার নেমটা আছে কিনা, সেটা আমি ডেটাবেজের সাথে চেক করতে চাচ্ছি। তো আমাকে এখানে পাইপলাইন দিতে হবে এবং ওই ইয়েটা দিয়ে দিতে হবে ইজ ইউনিক। আমাদের টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম কি ছিল জানো? না না, স্টুডেন্ট, হ্যাঁ ইউজার্স, রাইট, ইউজার্স। তো আমি দিলাম ইউজার্স, এখানে একটা এরর দেখাবে ইউজার্স, তারপর এটা কি হবে, ফিল্ডের নাম কি হবে, ইউজার নেম নাকি কি ছিল এখানে, ইউজার নেম, ইউজার নেম দিলাম। একটা এরর দেখাবে এখানে, দেখেন এররটা কি এবং কেন। the user name field is required, ওকে আমি দিলাম, রেজিস্টার করলাম। একটা এরর দেখাচ্ছে না, ডাটাবেস এরর, কেন? দেখেন এখানে আপনার কিন্তু এসকিউএল কোয়েরি সে নিচ্ছে, আপনি যেটা দিতেন সেটা সে অটোমেটিক্যালি বানায় নিচ্ছে। সিলেক্ট ফ্রম ইউজার্স ওয়্যার ইউজার নেম ইকুয়াল টু এটা, লিমিট 1, নো ডাটাবেস সিলেক্টেড, কোনো ডাটাবেস সিলেক্ট আপনি করেন নাই, তারপরে আপনাকে ডাটাবেস সিলেক্ট করতে হবে। ওই যে ডাটাবেস ডট পিএইচপিতে, রাইট, এই যে ডাটাবেস ডট পিএইচপিতে আমরা ডাটাবেসের নাম দিছি, দেন এটা আমাদের ডাটাবেসের নাম দিই স্টুডেন্ট, ক্লিয়ার। এখন আসেন আমি আবার এটাকে রিলোড দেই, কন্টিনিউ করি। এখন এখানে কিছু ডাটা দেই এবং রেজিস্টার দিই। কি বলতেছে, সেভ। কেন, ওই নামে কি কোনো ডাটা আছে? ইউনিক, ও রাইট, ওই নামের কোনো ডাটা না, রাইট রাইট, এই জন্য সেভ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লোকাল হোস্টে যাই এবং পিএইচপি মাইডমিনে যাই। কোন ডাটা দেওয়া আছে দেখি একটু, স্টুডেন্ট, ইউজার্স, ব্রাউজ, রানা দেওয়া আছে, ঠিক আছে, আমরা রানা দিই। কোথায়, এই এখানে রানা দিই এবং রেজিস্টারে ক্লিক করি। কি দেখাচ্ছে, দ্য ইউজার নেম ফিল্ড মাস্ট বি, ও একটা তো হচ্ছে অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার্স থাকতে হবে, সেটা দিয়ে সে কিন্তু মিস্টেক করতেছে। সাদাফ খান দেওয়া আছে এখানে, সাদাফ খান, রেজিস্টার, এই দেখাচ্ছে দ্য ইউজার নেম ফিল্ড মে অনলি কন্টেন্ট, স্পেস আছে, ও আচ্ছা স্পেস আছে না, এটাই তো সমস্যা। তাহলে এখানে অথবা এইটা কোন একটা ডাটা দেই, মিনিমামটা, মিনিমাম লেন্থ যেটা ও মিনিমাম লেন্থটা বাড়াই দিলে তো হয়ে যায়, মিনিমাম লেন্থ 0 অথবা কমাই দিই, আচ্ছা 1 দিই, 2 দিই, ওকে। এখন তো চেক করবো, এখন রানা কাজ করবে। এখন আমরা এখানে লিখি রানা, রেজিস্টার দিই। কি দেখাচ্ছে, ফিল্ড মাস্ট কন্টেইন এ ইউনিক ভ্যালু। এটাতে কিছু না, জাস্ট এখানে লিখতে হবে আপনাকে ইজ ইউনিক, তারপর আপনার টেবিলের নাম দিতে হবে, ডট দিয়ে কোন ফিল্ডের সাথে আপনি ম্যাচ করতে চাচ্ছেন ওই ফিল্ডের নামটা দিতে হবে, সেম। এসকিউএল আপনাকে লেখা লাগতো না। এই কমেন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই, কোনটা, আর এটা তো খুবই ভালো কথা বলছেন, এই কমেন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই, কনফিগারেশন রিলেটেড যে জিনিসগুলো, এগুলো আমরা নেক্সট ক্লাস এই জিনিসগুলো আমি মানে টোটালটাই আমি নিজের মতন করে ফেলি, ইউনিক ভ্যালু দিতে কোনো বুঝতে পারবো না যেটা জিনিসটা কি, রাইট। আমি বলবো হ্যাঁ, মানে ওখানে আমি দেখাবো যে ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড, দিস নেম ইজ নট অ্যাভেলেবল বা দিস ইউজার আইডি ইজ নট অ্যাভেলেবল, এটা আমরা দেখবো বাট নেক্সট ক্লাসে, ঠিক আছে। পুরোটা সব কিছু আমরা চেঞ্জ করবো, ইউনিক কি একেবারে মানে যদি ম্যাচ করে, ম্যাচ করে তাহলে ইউনিক না। ইউনিক না। আর ওটা হচ্ছে বলতেছে ইউজার নেম আমি আপনাকে অবশ্যই দিতে ডাটাবেসে যদি ইউনিক রাখতে চাই, যে সাধারণত আমাদের যে ডাটা একই নাম বারবার দিলেও নিচ্ছে, আমি ডাটাবেসে চাচ্ছি যে একটা মানে টেবিলের সাথে আরেকটা টেবিল মিলবে না, বা একটা রোর সাথে আরেকটা রো মিলবে না, ধরেন আইডি নেম একটা নামের সাথে আরেকটা নেম মিলবে না, সেটা কিভাবে ডাটাবেসে করব? এই যে এটা দিয়ে
এই যে মিলতে ডাটাবেসে বাইরে ডাটাবেসে করা যায় না এটা ডাটাবেসে তখন আপনাকে ওটা সিলেক্ট করে দিতে হবে ইউনিক কি ইউনিক কি পাশে লিখে দিতে হবে ইউএনএ কিউ স্পেস দিয়ে কি ইউনিক কি দিলে হয়ে যাবে তখন ওটা ইউনিক। হ্যাঁ সাধারণত ডাটাবেসে এগুলো করা হয় না। ডাটাবেসে দিবেন হ্যাঁ ওটা ডাটাবেসে দিলে ডাটাবেসই নিবে না সে, এখানে আপনাকে ইরোটা দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এগুলো ডাটাবেসে দেওয়া হয় না, ওটা এখান থেকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। ওকে, তার মানে এখানে আমরা ইরোড টিরোড সব কিছু হাবিজাবি সব কিছু এখান থেকে আমরা বুঝতে পারছি। কি বুঝতে পারছেন ভ্যালিডেশনটা কত ইজি, একদম সিম্পল ভ্যালিডেশন। আধার উপর দিয়ে যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে আমাদের ইজি জিনিস, উপর দিয়ে যাবে কেন? একবার করলে ইজি হবে, না হলে ইজি হবে। এই জিনিসটা ফর্ম ভ্যালিডেশনটা আপনারা বাসায় দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে কিন্তু আপনার সব ইরোডগুলো দিবে, যেমন হচ্ছে ধরেন ইমেলের ইরোডটাও আমি দিই একটা। এখন দেখেন আপনি ইমেলের ইরোড দিতে যাচ্ছেন, জাস্ট এটারে কপি করেন, নিচে পেস্ট করেন, করছেন না? আচ্ছা, হ্যাঁ। এখানে জাস্ট দেন ইমেল, ওখানে কি দিয়েছিলাম ইমেল তো নাকি, ইউজার নেম ইমেল, তারপর এখানে দেন ইমেল, ইমেল IMAIL ইমেল, ইমেলটাও সে চেক করবে, ঠিক আছে। আচ্ছা এগুলো চেক করবে না, জাস্ট হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ মিনিমাম লেন্থ কোনোটাই চেক করবে না, এগুলো কোনোটাই চেক করবে না, সে চেক করবে এটা ইমেল কি না। জাস্ট আপনি দেন ইমেল, ভ্যালিড ইমেল, VALID ভ্যালিড আন্ডারস্কোর ইমেল, এই মেথড এইটা আপনাকে দিতে হবে। এখন দেখেন সে আপনাকে কয়টা এরর দেখাচ্ছে, দুইটা এরর, একটা হচ্ছে ইউজার নেম ফাঁকা, একটা হচ্ছে ইমেল ফাঁকা। আর আপনি ইমেলে দিলেন এটা, এখন আপনি দিলেন এন্টার, কি দিলেন ইমেল ফিল্ড মাস্ট কন্টেইন এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস না দেওয়া পর্যন্ত সে কিন্তু আপনাকে ইরোড দেখাবে। দেখেন এখন রেজিস্টার দিলাম, এখন সে আমাকে ইরোড দিচ্ছে না। আমি তো ওখানে বলে দিই যে এই থাকতো ফটো নিয়েছে। হ্যাঁ ইমেল দিচ্ছেন না, ইমেল স্ট্রাকচার সব তো সেম, ইমেলের মধ্যে তো দেওয়া আছে, ওভাবে করাই আছে। ঠিক আছে। ইয়েস, বুঝতে পারছেন সব। এই যে দেখেন এখানে সব ইরোড কিন্তু একসাথে দিচ্ছে আপনাকে, আমরা কিন্তু আলাদা এখন পর্যন্ত ইরোড করি না, সব ইরোডটা কিন্তু আমরা একসাথে করি। ইন্টারনেট থেকে ক্যালকুলেশন করে দিই, কিন্তু কিছু বুঝি নাই। ওটা তো রেগুলার এক্সপ্রেশন দিয়ে করা, রেগুলার এক্সপ্রেশন, প্রেগ ম্যাচ, রেজেক্স যেটা বলে রেজেক্স, ওটা অনেক জটিল। আমি জেড এক্সামের জন্য ওটা বাদ দিয়ে দিয়েছিলাম, টোটালি বাদ দিয়ে দিয়েছিলাম। ওটা জটিল না আসলে, অনেক ক্যারেক্টার দেওয়া আছে তো। হ্যাঁ অবশ্যই, ইমেলে গেলে দেখবেন যে প্রেগ ম্যাচ দিয়ে করা এটা। আচ্ছা ফাংশন, রেগুলার এক্সপ্রেশন বলা হয় যেটাকে শর্টকাটে। অন্যভাবে কিভাবে, ওই ইমপ্লোর কিসে জেএসপি-তে সিম্বল ইউজ করতে ইফ এভাবে ইয়েস, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। কি জেএসপির কথা বলতেছেন তো? না জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্ট তো প্রেগ ম্যাচটা হচ্ছে PHP, বাট যে টেকনোলজিটা ইউজ করছে সেটাকে বলা রেগুলার এক্সপ্রেশন। ওইখানে যা রেগুলার এক্সপ্রেশন এখানে তা, ওখানে জাস্ট ইফ দিয়ে করছে, এখানে ইফ প্রেগ ম্যাচ দিয়ে তারপর করবে, ঠিক আছে। যাই হোক, তো এখানে তো আমরা বুঝতে পারছি যে সব ইরোর একসাথে দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, ইউজার নেমের পাশে ইউজার নেমেরটা দিবে, আর ইমেলের পাশে ইমেলের অ্যাড্রেস কি বলে ইমেলের ভুলটা দিবে। তার মানে কি ইন্ডিভিজুয়াল ভুল তাহলে তো ইফ কত করে বের করতে হবে কোনটা, এটা থাক, নিচেরটা থাক, ওটা থাকুক। আমরা কোথায় দেখাবো, লাইক হচ্ছে টেক্সট বক্সের নিচে অথবা পাশে। হ্যাঁ, তো এখানে আমরা স্প্যান নিচ্ছি, স্প্যান একটা স্প্যান স্টার্ট, স্প্যান এন্ড। এখানে আমি PHP কোড লিখতেছি, PHP, ওখানে আমরা কি লিখছিলাম, ইকো ভ্যালিডেশন ইরোরস না, এখানে লিখবো ইকো ফর্ম আন্ডারস্কোর ইরোর, এবং কোন ইরোরটা আমরা এখানে শো করব, ইউজার নেমে যে ইরোরটা হচ্ছে, এটা কি ইমেল না ইউজার নেম? আচ্ছা যাই হোক, তাহলে ইমেলে যে ভুলটা হচ্ছে, এই ইমেল সেম, ঠিক আছে। যে কোনটা ইমেলে যে ইরোরটা হচ্ছে সেই ইরোরটা সে আমাকে শো করবে। তাহলে দেখেন এই হচ্ছে তো পুরোটা দিচ্ছে এটা, আর এটা হচ্ছে একটা দিচ্ছে, জাস্ট দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ক্লিয়ার? জাস্ট ইন্ডিকেট করে ওটা দেখাতে চাইলেও হ্যাঁ ইয়েস, ভ্যালিডেশন ইরোরস মানে যত ইরোর আছে সব একসাথে দিচ্ছে, আর ফর্ম ইরোর দেওয়া মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইরোরটা আপনাকে দিচ্ছে। নিচে যে কমেন্টটা আছে সেটার জন্য কিন্তু আমরা কোনো আলাদা ফিল্ড তৈরি করি। এটা হ্যাঁ, নিচে এই যে ইউজার নেম এটা তো দ্যাট মিন্স হচ্ছে যে আমি কোনো কিছু না করলেও সে আমাকে এই হ্যাঁ দিয়ে দিচ্ছে। এখন এক্ষেত্রে তো তাহলে দুবার হয়ে যাচ্ছে। না এটা তো আমি এক্সাম্পলের জন্য দিচ্ছি, বাদ যদি দিতে নিচেরটা তো আমাকে বাদ দিয়ে দিতে হবে। কোড বাদ দিয়ে দিতে হবে। না নিচে আমি যদি বাদ দিতে চাই, যে এখানে ইকো ভ্যালিডেশন ইরোরস লিখছি না, একে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ কি বললেন, স্প্যাম? স্প্যাম করাটা কেন? স্প্যামটা হচ্ছে HTML একটা ট্যাগ,
মানে আলাদা করে দেখানোর জন্য। ভাই এটা তো একটা কালারের জন্য ইউজ করা হয় না। কালারের জন্য এভরিথিং এর জন্য স্প্যান হচ্ছে আলাদা করে দেখা দিচ্ছেন, একটা স্প্যান এতটুকু জায়গা ডিপ না দিয়ে স্প্যান করে দেখা দিচ্ছেন। কারণ আপনি এটাতে কালার দেন যা ইচ্ছা তাই দেন। যেমন কোথায় গেলাম আমাদের ড্যাশবোর্ড ভিউ, এটাই তো না? এই যে এখানে ক্লাস দেন, এখানে ক্লাসের মধ্যে একটা ইরোর অটোমেটিক্যালি জেনারেট হয়, ইরোর ওই সিএসএস ইয়ারটা আছে, আসে না কি যেন একটা ক্লাস আছে, এসপানের ভিতরে মনে হয় না হ্যাঁ ন্যাব স্টান এগুলোর ভিতরে মনে সিএসএস ক্লাসগুলো হ্যাঁ হ্যাঁ হয়, অবশ্যই হবে, হবে না কেন? ওই এদেরই আছে, এটার নাম কি এদের? Bootstrap। বুট স্ট্র্যাপেরই আছে, বুটস্ট্র্যাপ আছে বুট স্ট্র্যাপেরই আছে, কি জানো? ওয়ার্নিং দিল বুট স্ট্র্যাপ ইরোর স্প্যান। এরও মেসেজ এই যে এখানে দেখাবো, একটু স্প্যান দিয়ে নিচ্ছে ওরা, তাই না? ক্যারেট, আমরা এটাই দিয়ে দিই, ক্যারেট, CARET। ক্যারেক্টার দিয়ে একটা সাইন সাইন হোক যাই হোক, দেখানোর তো হচ্ছে ফ্যাক্ট যে দেখাচ্ছে কিনা। হ্যাঁ এই যে দেখেন দেখাচ্ছে নিচে, ইরোটা কাটছে ওই উল্টাপাল্টা হয়ে গেছে পুরোটা। ওদের ইরোর ক্লাস আছে, ওটা দেখতে হবে, মানে আপনি ক্লাস অথবা আপনি এখানে দিতে পারেন স্টাইল কালার রেড, শেষ, আর কিচ্ছু না, এতটুকুই শেষ। এখন আসেন ফাঁকা দিলেন, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, এটাই ভালো। আপনি এটা দিলেন, রেজিস্টার দেন, কি বলতেছে? দ্য ইমেল ফিল্ড মাস্ট কন্টেন এ ভ্যালিড ইমেল। আচ্ছা আরেকটা জিনিস, আমার ভ্যালু তো সে রিটার্ন করছে না, রিটার্ন করছে সে আমার কিন্তু ভ্যালুটা সরাই দিচ্ছে, রিটার্ন কিন্তু করছে না, ঠিক আছে? ভ্যালুটা আমি রিটার্ন যদি করতে চাই তাহলে কি করবো দেখেন, যে ভ্যালুটা আপনি রিটার্ন করতে চাচ্ছেন যে এটা, এখানে আপনাকে লিখতে হবে যে আমরা ভ্যালু লিখতাম না, ভ্যালু লিখে এখানে আমাকে লিখতে হবে PHP ইকুয়াল লিখতে হবে সেট ভ্যালু, সেট ভ্যালু, হ্যাঁ সেট ভ্যালু, সেট ভ্যালু আপনার একটা কি বলে মেথড, যে মেথডটা হচ্ছে ভ্যালুটা ধরে রাখবে। এখানে আমাকে কার ভ্যালুটা আমি সেট করব? ইউজার নেমে, তাই না? যেটাই দিতেছে না আপনি তো এখানে ইউজার নেম দিবেন, আমাদের ইমেল এটা তো ইমেল থাকলে ইমেল দিবেন, যারটা সেট করতে চান তার নামটা এখানে দিতে হবে। ওকে, এখন আমরা লোকাল হোস্ট দিই, এটা মনে করেন যে আমার তো রাইট, এটা রাইট না, আর রেজিস্টার দিলাম, দেখেন ওটা আছে, ইরোরও দেখাচ্ছে না, এটা নাই। এটা মনে করেন যে দিলাম, আমার এটা তো সেট করি না, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা এখানে যদি আমি রানা দিই তাহলে দেখেন সে আমাকে কিন্তু ইরোরটা দেখাচ্ছে, বাট ভ্যালুটা কিন্তু আমার এখানে দেওয়াই আছে। রানা 1 2 3 দেই এবং রেজিস্টার দেই, রানা 1 2 3টা সে নিচ্ছে না, বাট সে রানা 1 2 3 আমাকে এখানে রিটার্ন করছে। একটা ক্যারেক্টার দিয়ে একটা এই যে ভুল হলেও রয়ে যাচ্ছে। হ্যাঁ ভুল হলে রবে তো, না চলে গেলে তো আপনি ঠিক করতে পারবেন না। লেখা হচ্ছে আপনি আসিফ রহমান লেখলেন, আসিফ MA লেখা রাখছেন, N লেখেন না, এখন পুরো যদি চলে যায় আপনাকে পুরোটা লিখতে হবে, এখন তো আপনি জাস্ট N লাগিয়ে দিলে আপনার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? দেখছেন ফর্মুলেশনটা আসলে কতটুকু ইজি। জাস্ট এনভায়রনমেন্ট যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ফ্রেমওয়ার্কটা ইজি। ফ্রেমওয়ার্ক ছাড়া যখন এখন কোডিংনেটর কেমন যেন লাগতেছে, যখন কোডিংনেটর ইউজ হয়ে যাবে তখন দেখবেন যে কোডিংনেটর ছাড়াই ভালো লাগে না, কোডিংনেটর ইউজ হ্যাঁ